আজকে আমরা যে আলোচনাটায় ছিলাম সেই ডিনোটেশন কনোটেশন, এই আলোচনাটায় আমরা ঘোরাফেরা করছিলাম বেশ কিছুদিন ধরে। তো যে কথাটা বলছিলাম যে আমরা ডিনোটেশন কনোটেশন নিয়ে চলছি। আগের দিন কিছু ছবি দেখলাম, আজকেও দু একটা ছবি কিছু ছবি দেখবো এই ধারণাটা যেটা আমি বলতে চাইছি ডিনোটেশন কনোটেশনের, সেই ধারণাটা জেনে নিই, তারপরে আমরা সেই ধারণাকে বেস করেই আবার আজকের ছবিগুলো খানিকটা দেখার চেষ্টা করব। কথা হচ্ছে এই যে ডিনোটেশন কনোটেশন নিয়ে আমরা কথা বলছিলাম, আমি জানি না সবার এখানে আইডিয়া পরিষ্কার কিনা। কেউ একজন ভলান্টিয়ার করো যে একটুখানি খুব ছোট করে ব্রিফে বলে দাও যে ফটোগ্রাফির ক্ষেত্রে ডিনোটেশন আর কনোটেশন কাকে বলে। যেটা সবার জন্য খুব সুবিধা হবে, তোমাদেরও সুবিধা হবে। যে কোনো একজন কেউ ভলান্টিয়ার করো। কই কারোর গলায় শুনতে পাচ্ছি না। হ্যাঁ, কে বলছে? অরিজিৎ। অরিজিৎ, বলো। হ্যাঁ, ডিভিশন মানে হচ্ছে মানে ওই তুমি যেরকম বলেছিলে কিছুটা ওটাই ওই কথাটাই আমি বলছি আবার। মানে একটা ফুল যদি দেখি, কাউকে ধরো ফুল দিচ্ছে একটা দুটো মানে ফুলটার মধ্যে তো সে কি দিচ্ছে, আমার শুধু ফুল দিচ্ছে। ঠিক আছে, এখানে কি একজন আরেকজনকে ফুল দিচ্ছে এইটুকু দেখতে পাচ্ছি আমরা। এবার তুমি সেটাকে যদি ভাঙি আমরা, মানে ধরো একজন আছে কোন হাফে, আরেকজন কোন পাটে আছে, ছবিটাকে যখন আমরা ভাঙছি টুকরো টুকরো করে লাইন দেখছি, সেগুলো ডিনোটেশনের দিকে যাচ্ছে। কিন্তু ওই ফুলটা যখনই অন্য কোনো মিনিং এর পথে আমরা দেখতে পাচ্ছি, মানে ফুলটা যখন এমন হচ্ছিল ভালোবাসার প্রতীক হয়ে যাচ্ছে, সেটা তখন কনোটেশনে পরিণত হচ্ছে। হুম, তার মানে ফুল মানে যদি ফুল হয় তাহলে ডিনোটেশন হলো, আর একদম। ফুল মানে যদি ভালোবাসা হয় তাহলে কনোটেশন হয়ে গেল। হ্যাঁ, এই জন্য কিছু কিছু লোক বলেন সোজা কথাকে বাঁকা ভাবে বলার নামই শিল্প। মানে যে কোনো সোজা কথাকে ঘুরিয়ে বললেই শিল্প হয়ে যাবে। মানে জোকস অ্যাপার্ট, বাট ঘটনাটা তো তাই ঘটছে। মানে তুমি একটা জিনিসকে, ওই যে আরো একটা উদাহরণ দিয়েছিলাম, সেই 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 সারিয়ালিজম ডাডাইজমের যুগে আঁকা সেই পাইপের কথা, যেটার তলায় লেখা ছিল দিস ইজ নট আ পাইপ। রাইট? ব্যাপারটা ওই রকম আর কি, যে আমরা তুমি যা দেখছো সেটা আসলে তা নয়, তার সঙ্গে তার আরো অনেক অর্থ আছে, আরো গভীর অর্থ আছে। সেটা সবসময় ওই ভালোবাসা বলে একটা শব্দে ব্যাখ্যা করে দেওয়া যাবে না। এমনকি অনেক জায়গায় এমনও আছে যেটা হয়তো যে তুলেছে সে নিজেও বুঝতে পারছে না, সেও খুঁজছে যে এর মধ্যে আর কি। অনেকে এগুলোকে সেই ডিভাইন সূত্র বলেও বলে থাকেন। হ্যাঁ, যে এর মধ্যে দিয়ে বোধহয় আমরা একটা কসমসের সঙ্গে আলাপ, বিভিন্ন মত আছে। কারণ সত্যি কথা বলতে কি, এইটাই হচ্ছে মজা, যে কে তুমি কখনোই ধরতে পারবে না যে কনোটেশন কোথায় কোথায় চলে যেতে পারে। সেটাই তো মানুষের কল্পনা, তাই না? মানুষ কল্পনা করছে না যে অন্য মানেটা চেয়ার মানে যদি সে গোলাপ মানে যদি সে ভালোবাসা ভাবে, সেটা তো সে কল্পনা করেছে। ফলে মানুষের কল্পনার কি সীমা আছে নাকি? ফলে সেই জন্য কনোটেশনেরও কোনো সীমা নেই। এবার আমরা তাহলে কি এই অসীম জিনিসটা একটা অকল্পনীয় জিনিসকে ধরতে যাচ্ছি? হ্যাঁ, তাই তো। তুমি যখনই এই সিস্টেমটাকে ব্যাখ্যা করতে চাইছো, তখন তুমি একটা এইরকম ম্যাসিভ সিস্টেমকে ব্যাখ্যা করতে চাইছো। সেই জন্যই তো এটা বুঝতে গিয়ে এত সময় লাগে, যে এটা ঠিক ওই রকম 2 আর 2 4 মতন ব্যাপার নয়। ওই জন্য আমি বারবারই বলি যে শিল্পে 2 আর 2 হামেশাই 5 হয়ে যায়, তাতে কারোর আপত্তিও থাকে না। তো এই যে এত ফ্রি, এত লুসিড, হ্যাঁ, এই ব্যাপারটাকে অনুধাবন করার জন্যই আমাদের এত খাটনি খাটতে হয়। নইলে এটা তো খুব সহজ ছিল যে 4টে বই লিখে দিলেই মিটে যেত, তাই না? যদিও সেইটাও লেখার দরকারি, মানে আমি বলছি না যে বই দিয়ে হবে না, আমি বলতে চাইছি যেটা এতটাই ফাস্ট যে কোনো একটা পার্সপেক্টিভ থেকে দেখে একে বিচার করা যাবে না। শুধু তুমি কয়েকজন মাস্টারের ছবি দেখে নিলে মানেই বুঝে ফেলবে ফটোগ্রাফি, এরকম নয়, একমাত্রিক নয়। এটাও লাগবে, মানে এরকম বিভিন্ন রকম ভাবে তোমাকে দেখতে অভ্যাস করতে হবে, তবে তুমি জিনিসটার স্বরূপ একটা খানিকটা আন্দাজ করতে পারবে। তো সেটাই আমরা করার চেষ্টা করছি, এবং খুব 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 মনোযোগের সঙ্গে চেষ্টা করছি যে এর সিস্টেমটাকে বোঝা, যে কি করে এই কনোটেশন চলছে, যার থেকে আমরা একটা এই লাস্ট
কুইক কোর্সটা করেছিলাম ভিজুয়াল রেটরিক, হ্যাঁ, যে কি করে দৃশ্যে অলংকার ব্যবহার করা যায়। অলংকার মানে যেমন একটা মানুষ গয়না পরে, পরলে নাকি সুন্দর লাগে, বা অলংকার ব্যবহার করলে ভাব প্রকাশ হয়। এই যে ব্যাপারটা, উপমা বলা যায় একটা, যেমন অলংকার মানে এই যে গোলাপের সঙ্গে ভালোবাসার একটা তুলনা করা হলো, তো এটাকে উপমা বলে। এই এই তুলনাটা, এই কম্প্যারিজন, একটার সঙ্গে আরেকটাকে কম্পেয়ার করা হচ্ছে। তার মানে খুব ভালো করে যদি তুমি ভেবে দেখো, বোঝাই যায়, না বোঝার কিছু নেই, যে যখনই আমি এই রকম কনোটেশনের কথা বলছি, তখন ঠিক দুটো আলাদা আলাদা সেক্টর তৈরি হচ্ছে। একটা সেক্টর হচ্ছে রিয়েল, ফিজিক্যাল, যেটা ডিনোটেশন বলছি আমরা, সেটা কিন্তু রিয়েল সেক্টর। সেইখান থেকেই তুমি তোমার জায়গাটা তৈরি করছো, স্ট্রাকচারটা তৈরি করছো, যে লাইন স্পেস ওখানে দেখতে পাই, যে স্ট্রাকচারটা আমরা এলিমেন্টাল যে জিওমেট্রিটা দেখতে পাই, হুইচ ইজ রিয়েল, সেখানে আছে তাই তুমি দেখতে পাচ্ছ। এইটা একটা সেক্টর। আর একটা সামথিং আনরিয়েল, যেটা নেই ওইখানে, তুমি সেইটা ধরতে চাইছো ওই স্ট্রাকচারটা দিয়ে। এই যে দুটো ওয়ার্ল্ড, একটা রিয়েল ওয়ার্ল্ড, দ্য ফ্রেম, এটা রিয়েল, ছবিটা রিয়েল, যে ছবিটা তুমি তুলছো, দ্যাট ইজ রিয়েল পিকচার, সে দ্যাট ইজ পিকচার অফ সামথিং রিয়েল ইন দ্য ওয়ার্ল্ড, কারেক্ট? তো সেইটা তুমি যখন তুলছো, সেইখান থেকে তুমি একটা আনরিয়েলকে ধরার চেষ্টা করছো, তাই না? এবং বারবার যে তর্কটা এইখানে উঠে যায়, যে তাহলে পেন্টিং এ তো এই ব্যাপারটা খুব সোজা হয়, কারণ পেন্টিং এ আনরিয়েল করে ফেলা খুব সহজ। তুমি একটা হাত আঁকতে গিয়ে হাতটাকে দাও লম্বা করে, কেউ বারণ করছে না। কিন্তু ফটোগ্রাফি তো একটা রিয়েল সিনকে ক্যাপচার করে, তাহলে সেটা কি করে আনরিয়েলিস্টিক একটা আইডিয়াকে ধরবে? এই জন্য অনেকে কি করেন, আনরিয়েলিস্টিক ছবিটাকে উপরে তোলেন বিভিন্ন পদ্ধতিতে, অনেক সময় পোস্ট প্রসেসে, অনেক সময় স্লো শাটার বা এইরকম কিছু একটা করে, মানে ওই রিয়েল, যে দেখে মনে হবে ছবিটা রিয়েল, সেইটা থেকেই বেরিয়ে যেতে চান টু গ্র্যাব সামথিং আনরিয়েল। এটা হয়, করেন অনেকে, আমি নিজেও করেছি। কিন্তু আমার মনে হয় এটা করারও দরকার নেই। যে বাস্তব দৃশ্যটা দেখা যাচ্ছে, সেইটা থেকেই কিন্তু একটা আরো আনরিয়েলে চলে যাওয়া যায়। গোলাপ দিয়ে যখন আমি ভালোবাসা বোঝাচ্ছি, গোলাপকে কি আমার আনরিয়েল করে তুলতে হচ্ছে? অনেকে করে তোলেন না, একটা হয়তো একটা হার্টের সাইনের মধ্যে গোলাপ করেছে, সেগুলো তো একটা অন্য জিনিস। কিন্তু আদতে যখন ক্রুডলি এই কমিউনিকেশনটা ঘটছে, আমাকে তো সেটা আনরিয়েল করে তুলতে হচ্ছে না। সামহাও সেই ক্রুড রিয়েলিটিটাই একটা অত্যন্ত মেটেরিয়াল জিনিস সেই ভাবটা প্রকাশ করে দিচ্ছে। তার মানে যে কোনো রিয়েল দৃশ্যই তাকে ভাঙাচোরা না করেই, মানে বিভিন্ন কায়দা কানুন না করে, স্লো শাটার না করে, গ্রেন না করে, হাবিজাবি না, আমি এগুলোর বিরোধী নই। আমি বলতে চাইছি, আগে খালি গলায় গানটা শেখো, তারপরে বিভিন্ন যন্ত্র নিয়ে শেখা যাবে। আগে নিজের গলাটা সম্বন্ধে সচেতন হও। প্রথমেই যদি আমি গ্রেন ও অমুক এটা ওটা সেটা টুলস ইউজ করতে শুরু করে দিই, এক্সট্রিম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কন্ট্রাস্টি, তাহলে আমার আর ভাষাটা শেখা হবে না। এই হচ্ছে কথা। সেগুলো এক একটা ধরনের এক্সপ্রেশন, সেগুলো তো করাই যাবে, কে বারণ করেছে? আমি প্রথমেই তো বলে দিলাম যে শিল্প একটা স্বাধীন জায়গা। কিন্তু আগে একটা তুমি নেকেড ভাষাটা শেখার চেষ্টা করো, এবং এই জায়গায় এসে তুমি যখন দাঁড়াবে, তখন তাহলে এই যে দুটো ওয়ার্ল্ডকে কানেক্ট কি করে করবে তুমি? তুমি ইউ আর ট্রাইং টু কনভে সামথিং আনরিয়াল উইথ আ রিয়েল থিং, রাইট? তখনই চলে আসে উপমা। এবং এইখানে দেখো, এই যে দুটো জিনিস, তার মানে এই দুটো ওয়ার্ল্ড আগে তোমাকে খুব ভালোভাবে বুঝে নিতে হবে। যে একটা আমার ফিজিক্যালি যা আমি ভিজুয়াল দেখতে পাচ্ছি, আরেকটা আছে সামথিং বিয়ন্ড ভিজুয়াল, যে ভিজুয়ালটা আমি দেখছি তারও বিয়ন্ড একটা আরেকটা কিছু আছে, আরেকটা ভিজুয়াল, আরেকটা ধারণা আছে। তাহলে এইটাকে তো তোমাকে খুঁজে পেতে হবে, তবে না তুমি কানেক্ট করবে, তাই না? তোমার যদি দুটো ওয়ার্ল্ডের ধারণা না থাকে, প্রসেসিস, তুমি দুটো ওয়ার্ল্ড খুঁজে পেলে, এবং যখনই পাবে, বা ওই পদ্ধতিতে তোমাকে ভর করতে হবে একটা কমন প্রপার্টিতে, তাই তো? এই কমন প্রপার্টিটা কি? মানে গোলাপ যখন ভালোবাসা হয়ে যায়, হোয়াট ইজ দ্যাট কমন প্রপার্টি? হয়তো রংটা, হয়তো তার, আমি জানি না, আমার রংটাই প্রধান মনে হয়,
যে ওই যে গাঢ় লাল রং, এইটাই হয়তো সেই ভালোবাসাটাকে প্রকাশ করে বা ওই কনোটেশনে নিয়ে যায় এটাকে। যেমন হলুদ হয়তো বন্ধুত্বের দিকে নিয়ে যায় বলা হয়। এরকম যে কনোটেশন গুলো তৈরি হয়েছে। হ্যাঁ, রেড ইজ লাইক এমার্জেন্সি, একটা বিপদ। হ্যাঁ, সবুজ মানে ওকে, গ্রিন। এই যে জেনারেল কনোটেশন তৈরি হয়েছে, এগুলো কিন্তু ওই ক্রুড রিয়েলিটি থেকে তৈরি হয়েছে। তার মানে ওই 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 এলিমেন্ট গুলোতেই কিন্তু থেকে তৈরি হচ্ছে। যে আমাদের 7টা এলিমেন্ট আছে সেইগুলো থেকেই কিন্তু কনোটেশন ধীরে ধীরে তৈরি হচ্ছে, তাই না? আবার এটা যেমন একটা সত্যি কথা, আবার তেমনি তোমার আইডিয়া অফ দ্য থিং যেটা তুমি দেখছো, এই জায়গাটা আমি আজকে বলতে চাইছি যে আমরা যখন স্ট্রাকচারালি একটা জিনিস তৈরি করছি বা দেখছি, তার যেমন কনোটেশন আছে। হ্যাঁ, ধরা যাক আমি একটা উম সাদা জমির মধ্যে একটা রেড ডট দেখছি, আমি খুব কমন একটা খুব সিম্পল ডিজাইন বলছি যাতে সবার বুঝতে সুবিধা হয়। একটা সাদা ফ্রেম, তার মধ্যে একটা বড় রেড ডট রয়েছে। এই যে তুমি দেখছো, এইখানে এই রেড ডটটা তুমি কিন্তু কোনো আইডেন্টিফাইয়েবল ফর্মের সঙ্গে মেলাচ্ছ না, মেলাতে পারছো না অ্যাকচুয়ালি, বা তোমার মাথায় আসছে না রেড ডটকে আমি কার সঙ্গে মেলাবো, তাই না? কিন্তু ধরা যাক এই রেড ডটটা শুধু রেড ডট নয়, ওই সাদা ফ্রেমে একজন মহিলার ছবি রয়েছে যার কপালে ওইরকম একটা বড় রেড ডট রয়েছে, যেটা আমরা জানি টিপ, সিঁদুরের টিপ। এখন কিন্তু তুমি রেড ডটটাকে আর ইন্ডিভিজুয়ালি রেড ডট হিসেবে দেখছো না, তুমি এটাকে সিঁদুরের টিপ হিসেবে দেখছো। এই যে ডিফারেন্সটা হলো, যে একটা রেড ডটকে, তার মানে কি তুমি রেড ডট আর দেখছো না? হ্যাঁ, রেড ডটটাও দেখছো। তার মানে রেড ডটের যে নিজস্ব স্ট্রাকচারাল কনোটেশন ছিল সেটা তো আছেই। তার সঙ্গে এই যে মহিলা কপালের ওপর ওইটা পড়েছেন, এই যে ইনফরমেশন ডিনোটেশন, তাই না? একজন মহিলা তার কপালে একটা বড় সিঁদুরের টিপ পড়েছেন, তো এইটাও তো একটা ডিনোটেশন আমি দেখতে পাচ্ছি। এই ডিনোটেশনটা তার ক্রুড এলিমেন্টাল ডিনোটেশন যেটা আমি দেখতে পাচ্ছি, একটা রেড ডট মানে রেড সার্কেল, তার মধ্যে একটা মহিলার ফর্ম, এবং এই যে পুরো ব্যাপারটা ঘটলো যে একজন মহিলা একজন লাল টিপ পরেছে, বড় টিপ, এইটা কিন্তু শুধু রেড ডটের জন্য হচ্ছে তা তো নয়। এর পেছনে ওই মহিলা রয়েছে, আমাদের কালচার সম্বন্ধে আমাদের বোধ, এই সমস্ত কিছু রয়েছে, এবং ওই রেড ডটের ব্যাপারটাও রয়েছে। এবার মহিলার আরো তো ফর্ম আছে, ফর্মের আরো বৈশিষ্ট্য আছে, তার গায়ের গড়ন, তার কাপড়ের ধরন, তার চাউনি ইত্যাদি প্রভৃতি বহু কিছু মিলছে একসঙ্গে। তার মানে কি? তার মানে তুমি বুঝতে পারছো যে আমি কিন্তু ওই, তুমি কল্পনা করতে চেষ্টা করো ওই মহিলাকে। আমি খুব রেফারেন্স হিসেবে আমরা আগের দিনই, আগের দিন নয়, বারবারই দেখিয়েছি আমি, আগের দিন দেখিয়েছি কিনা মনে নেই কবে দেখিয়েছি, রঘুবীর সিং এর একটা ছবি আমি বারবার দেখিয়েছি। সেটা হচ্ছে ওই নীল সমুদ্রের সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছেন, কপালে একটি লাল টিপ। হ্যাঁ, সারা ছবির মধ্যে ওই লাল টিপ কপালে, এই ওটা একবারে এন্ডের দিক। হ্যাঁ, তো এই জায়গায় এসে যখন দাঁড়ায় ছবি, তখন কি হয়, তখন কিন্তু তার স্ট্রাকচারাল কনোটেশনের সঙ্গে একটা সোশিও কালচারাল কনোটেশন এর জায়গা তৈরি হয়। এটা সবটাই সোশিও কালচারাল, আর্থসামাজিক, কিন্তু এটাকে ভালো করে বোঝা, যে দুটো, আমি একটা শেয়ার করি তাহলে আহ বোঝা যাবে লেখাটাও। এই ছবিটায় যেমন ওই যে কথাটা বলছিলাম, যে ওই লাল বিন্দুটা যদি এইখানে চলে আসে, তাহলে ব্যাপারটা কেমন, একজন মহিলা তার কপালে পড়েছেন। ডিনোটেশন কনোটেশনের ক্ষেত্রে এই যে গড়ে ওঠা একটা একটা কিছু স্ট্রাকচার মিলে, যেমন এখানে দেখুন, এখানে যদি আমরা ধরি এই যে ভদ্রমহিলা, ইনি একটা চরিত্র। পাশাপাশি যদি এখানে দেখি যে আমরা কি কি দেখছি, এই এই একটা পাথরের অংশ একটা চরিত্র, এইখানে একটা ধাক্কা লেগে একটা ঢেউ উঠছে একটা চরিত্র, আকাশ একটা চরিত্র, সমুদ্র একটা চরিত্র, তাই না? এইগুলো সব আমরা আইডেন্টিফায়াবল, এই ফর্ম গুলো আমরা কানেক্ট করতে পারছি। এবার এই চরিত্রগুলো, যেটাকে আমি চরিত্রই বলছি, দিজ আর কল্ড ক্যারেক্টার্স। হ্যাঁ,
বা অনেক সময় এগুলোকে পয়েন্ট অফ ইন্টারেস্টও বলা হয়, পয়েন্ট অফ ভিজুয়াল ইন্টারেস্ট। এটা খুব ভালো বোঝা যায় যদি আমরা ক্যারেক্টার কথাটাই ব্যবহার করি, যে এই যে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে দর্শক কি দেখছেন। দর্শক তো ওইরকম ভাবে আকাশের নীল রং দেখছেন না। আমরা যখন ফটোগ্রাফার, তখন আমরা নীল বলে একটা এলিমেন্ট অফ কালার দেখতে পাচ্ছি, এলিমেন্ট অফ লাইন দেখছি। কিন্তু দর্শক যখন দেখছেন, তখন কিন্তু সে এগুলো দেখছেন না, এলিমেন্টাল দেখছে না। সে কি দেখছে? হলিস্টিক, সাবজেক্টিভ ভাবে কিছু ক্যারেক্টার দেখছে, যে ক্যারেক্টার গুলো কিন্তু এই এলিমেন্ট দিয়ে বিল্ড হচ্ছে। তাহলে এই যে একটা এলিমেন্ট, কিছু কিছু এলিমেন্ট গ্রুপ হয়ে এক একটা ক্যারেক্টার বিল্ড করছে, এগুলোকে ইন্টারেস্ট, যেটা আগে বললাম, ভিজুয়াল ইন্টারেস্ট জোন বলা হয়, ভিজুয়াল টপিক অফ ইন্টারেস্ট বলা হয় অনেক সময়। কিন্তু আমার মতে দিজ আর বেস্ট এক্সপ্রেসড ইন ক্যারেক্টার। ক্যারেক্টার শব্দটা ফটোগ্রাফিতে সেভাবে ব্যবহার হয় না বলে আমি বারবার এটাকে আলাদা করে বলছি। এগুলোকে ক্যারেক্টার বলা হয়ে ওঠে না, বারবারই এটাকে ইন্টারেস্ট জোন বা ভিজুয়াল পয়েন্ট এইভাবে বলা হয়ে থাকে। কিন্তু দিজ আর অ্যাকচুয়ালি প্লেইং অ্যাজ ক্যারেক্টার্স, যে এই চরিত্র হিসেবে এরা কাজ করছে। তার মানে যেটা আমি বলতে চাইছি, যে ডিনোটেশন কনোটেশন যখন হচ্ছে, তার একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে, যে আপনি যখন ধরা যাক এটা ডিনোটেশন অ্যান্ড কনোটেশন, কিভাবে জিনিসটা তৈরি হচ্ছে, না এইখানে আমাদের এলিমেন্টস আছে, ভিজুয়াল এলিমেন্ট আছে, রাইট? তার মধ্যে অনেক কিছু আছে, 7টা আছে। ধরা যাক আমরা এখানে যেমন কালার রয়েছে, রেড কালার অর ব্লু কালার, ধরা যাক আমি এই দুটো দিয়েই বলছি। লাইন্স আছে, হ্যাঁ। এই যে জিনিসগুলো, এগুলো এক একটা এলিমেন্ট। এবার এই রেড কালার বা এই জাতীয় শেপ আছে, হ্যাঁ, সার্কুলার শেপ, এইগুলো নিয়ে দেখা গেল যে এক একটা জোন তৈরি হচ্ছে। একজন হচ্ছে আহ ছবিটাকে যদি আমি দেখি, তাহলে মূল এইখানে একটা জোন তৈরি হয়েছে, এইখানে একটা জোন তৈরি হয়েছে, এইরকম একটা ডিভিশনে কাজ করছে। তাহলে এইখানে একটা ক্যারেক্টার আছে হুইচ ইজ সোশ্যালি আইডেন্টিফায়াবল ক্যারেক্টার, একটা ফর্ম তৈরি হয়েছে, যে ফর্মটাকে একটা ক্যারেক্টার হিসেবে আইডেন্টিফাই করা যাচ্ছে। কি না, একজন ভদ্রমহিলা মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে, দ্যাট ইজ ডিনোটেশন। কিন্তু এটা কনোটেশনও বটে, মানে ভদ্রমহিলা বললেই তো শুধু আর অনেক কিছু আরো মাথায় চলে আসে, ঘোমটা, টিপ, বা আরো অনেক কিছু, তার চোখে চামড়ার ভাঁজ, বয়স, এরকম বহু কিছু আসে, যেগুলো কিন্তু এই ডিনোটেশন থেকেই উদ্ভূত হচ্ছে, অন্য জায়গা থেকে আসছে না। বাকি অন্য জায়গা থেকেও আসছে, আমার সেই মহিলা সম্বন্ধে ধারণা কি, আমার নীলের ধারণা, আমার ওই জাতীয় ক্যারেক্টার সম্বন্ধে আমার ধারণা, ইত্যাদি শশীয় বহু জিনিস মিশছে। তার মানে যেটা হচ্ছে, কনোটেশন যখন ঘটছে, এগুলো এক একটা ক্যারেক্টার তৈরি হচ্ছে, এইটা বোঝা। ক্যারেক্টারাইজেশন 1, 2, 3 এরকম ক্যারেক্টার তৈরি হচ্ছে। এই যখন এই ক্যারেক্টারাইজেশন হলো, ইউ ওপেন দ্য রুট অফ কনোটেশন। কারণ যখনই তুমি ক্যারেক্টার পেয়ে গেলে একটা, এই ক্যারেক্টার শব্দটাই হচ্ছে খুব বড় জিনিস, এই জন্য আমি শব্দটা ব্যবহার করতে চাইছি। ক্যারেক্টার মানেই হচ্ছে, আমরা কি বলি, একটা মানুষকে দেখলে কি তার ক্যারেক্টার বোঝা যায়? বোঝা যায় না, তাই না? ক্যারেক্টার মানে কিন্তু আমি তার, সে ব্লুজ ক্যারেক্টার, মরাল ক্যারেক্টার এইসব বলছি না। ক্যারেক্টার মানে সবই, তার তার চরিত্রের সমস্ত দিক, মানুষটার চরিত্র কিরম, ধরা যাক একটু রাগী, এটা তো একটা ক্যারেক্টার। হ্যাঁ, এই এই যে রাগী কিনা, সেটা কি দেখেই চট করে বোঝা যাবে? খানিকটা যাবে, কি হয়তো খানিকটা যাবে, হয়তো যাবে না, কি হবে আমি জানি না। বাট এই যে ক্যারেক্টার কথাটার মানেই হচ্ছে, তার অনেকগুলো ট্রেট আছে, অনেকগুলো ভঙ্গিমা আছে সেই ক্যারেক্টারের, যেগুলো আমরা যেতে পারি বা টাচ করতে পারি। তার মানে আমাকে বুঝতে হবে যে আমি আমার এলিমেন্ট গুলো দিয়ে কি কি ক্যারেক্টার গড়ে তুলছি, এবং সেই ক্যারেক্টারের বৈশিষ্ট্যগুলো কি। এটাই কিন্তু কনোটেশনের রাস্তা। কারণ যখন তুমি ক্যারেক্টার একটা নিলে, নাও, তুমি যদি দুটো ক্যারেক্টার নাও, দুটো ক্যারেক্টার নিলেই কি হবে, ধরো একটা মোটা মানুষ, একটা রোগা মানুষ দেখলে আমরা হাসি কেন?
লরেল এন্ড হার্ডি, আমাদের হিন্দির মোটু পাতলু। হ্যাঁ, কেন ওই ক্যারেক্টারটা এরকম দেখলেই হাসি লাগছে? তার মানে কি দুটো অপোজিট ক্যারেক্টার বলে, তার মানে দুটো ক্যারেক্টার যখন আবার পাশাপাশি আসছে তাদের মধ্যে একটা কনফ্লিক্ট, সিমিলারিটি, বহু কিছু তৈরি হতে পারে। এবং আমরা কিন্তু প্রায়শই এই কাজটা করে থাকি, যে দুটো ক্যারেক্টার বিল্ড করি, তাদের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি করেছে, যেটাকে আমরা ড্রামা বলি সোজা কথা। তাহলে ছবিতেও যেটা আসে সেটা হচ্ছে ড্রামা, মানে আবার সেই কি বলবো, তুমি ভেবো না যে ড্রামা মানে হচ্ছে যে সোপ অপেরা টাইপ একটা মেলোড্রামাটিক কিছু। ড্রামা মানে হচ্ছে নাটকীয়তা, ছবির নাটকীয়তা একটা গুণ শিল্পের। নাটকীয়তা মানে হচ্ছে তার যে চলন বলন, তার সমস্ত কভারেজ ইত্যাদি অনেক কিছু নিয়ে নাটকীয়তা। এটা নিয়ে ড্রামাটিক্স একটা বড় সাবজেক্ট। ফটোগ্রাফি মানে কিন্তু ভাই সবই পড়তে হবে, সবই জানতে হবে, কেননা ক্যারেক্টারাইজেশনের ধর্ম না জানলে কনোটেশন ধরা খুব শক্ত হয়ে যায় ছবিতে। ভিজুয়াল ক্যারেক্টার, তাহলে সেইখানে আমরা দেখতে পাই কি তৈরি হচ্ছে না, ভিজুয়াল ক্যারেক্টার তৈরি হচ্ছে। এই যে ভিজুয়াল ক্যারেক্টারটা তৈরি হলো, যখনই এটা একাধিক হয়ে যাবে তখনই তাদের মধ্যে একটা কিন্তু টানাটানি শুরু হয়ে যাবে। এই জায়গাটা ধরতে পারা, যখনই তুমি এইটা করতে পারবে, অনেক সময় তুমি একটা ক্যারেক্টারও করতে পারো যদি সেই ক্যারেক্টারটার মধ্যেই তুমি আরো অনেক কিন্তু ডেফিনেটলি দেখা যায় যে একটা ক্যারেক্টার হয় না, কারণ ব্যাকড্রপ ইজ অলওয়েজ এ ক্যারেক্টার, তাই না? তুমি যদি একটা পোর্ট্রেটও তোলো, একটাই ক্যারেক্টার মানুষের, তার তার তো একটা ব্যাক, সেটা তো তুমি সমস্ত না, ইভেন তুমি যদি বাস্টেড হয়ে শুধু চোখটা তোলো, তাহলে তার মানুষটা রইল না, শুধু চোখটা ক্যারেক্টার, তার সঙ্গে স্কিনটাও তো ক্যারেক্টার হয়ে গেল। ফলে স্পেস তো একটা, ফলে তোমাকে কখনোই তুমি একটা ক্যারেক্টারে হয়তো যেতে পারবে না। কিন্তু হ্যাঁ, অনেক সময় কি হয়, একটা প্রায়োরিটাইজড ক্যারেক্টার থাকে, এমফাসাইজড ক্যারেক্টার থাকে, বা যেটাকে আমরা ড্রামাতে প্রোটাগনিস্ট ক্যারেক্টার বলি, হ্যাঁ, বা সোজা বাংলায় হিরো বলি। হ্যাঁ, হিরো মানেই একটা ভালো হওয়ার ব্যাপার আছে, হ্যাঁ, যদিও সেটা সব সময় নয়, ঠিক নয়। কেউ আর একটা কিছু মেসেজ করেছে কি? না। আচ্ছা, ক্যান সে দ্য হোল এক্সপ্রেশন অফ দ্য ফটো। কোন বিষয়ে বললি? এটা অনেকক্ষণ আগে বলেছিলি বোধহয়। হ্যাঁ, হ্যাঁ, মানে টোটাল দুটো ক্যারেক্টার মিলে এই যে দ্বন্দ্বটা তৈরি হচ্ছে, বা দ্বন্দ্ব তৈরি না হলেও যাই হচ্ছে, যা যা কাজ হচ্ছে, সেইখান থেকেই কিন্তু আমি আস্তে আস্তে তার ক্যারেক্টার ধরে আমি কনোটেশনটা স্টার্ট করতে পারি। এক একটা ক্যারেক্টার ধরে, মানে এই ক্যারেক্টার নিয়ে অনেকদিন কথা বলবো আমরা, দিস ইজ জাস্ট দ্য স্টার্ট। হ্যাঁ, ফলে ডু নট থিঙ্ক যে এক্ষুনি পুরোটা বুঝে ফেলা যাবে। কিন্তু এটুকুনি তো নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এই আগের ছবিটা যেমন আমরা দেখালাম, হ্যাঁ, যে এইখানে এই যে ব্যাপারটা ঘটেছে, হ্যাঁ, এই যে ভদ্রমহিলা, এই যে পাথর, এই যে ঢেউ এসে পাথরে ধাক্কা খাওয়া, সমুদ্র, আকাশ, এগুলো থেকে একটা আইডেন্টিফাইবল ক্যারেক্টার। এইগুলি ভিজুয়াল ক্যারেক্টার। যখন একটা এলিমেন্ট তোমার আহ সোশিও ইকোনমিক ধারণা থেকে তুমি একটা একবারে পুরো কংক্রিট কোনো একটা আইডিয়াতে পৌঁছতে পারছো যে এটা আকাশ। এবার যদি এই ক্যারেক্টারেরও দুটো ধরন হয়, অবশ্যই বুঝতে পারছো যে যখন তুমি ধরতে পারবে না তখন কি হবে। যেমন রেড ডটটার কথা বললাম, তখন কি হয়, ওই জন্য ক্যারেক্টারকে আমরা জেনারেলি দুটো ভাগে ভাগ করি। হ্যাঁ, যেটা এখনই বলে রাখা ভালো, কারণ পরে আরো অসুবিধা হবে যদি এখন না বলে রাখি। একটা হচ্ছে কংক্রিট, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। কংক্রিট মানে কি, যখন তুমি পরিষ্কার জিনিসটাকে, আকাশকে আকাশ বলে বুঝতে পারছো, মানে রিয়েল। হ্যাঁ, আমি এটাকে স্পষ্ট ভাষায় বললে আরো সুবিধা হয়, রিয়েলিস্টিক বললে হয়তো তোমাদের আরো বুঝতে এটা সুবিধা হবে। রিয়েলিস্টিক মানে আকাশকে আকাশ বলে চিনতে পারছি। কিন্তু ছবিটা দেখা গেল এমন হলো যে আমি আর আকাশকে আকাশ, বা এমন একটা জায়গার ছবি তুললাম যে আমি বুঝতেই পারছি যে এটা
চিনতে তো পারছি এটা মাঠ, বাট দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। অ্যাবস্ট্রাক্ট যেটাকে আমরা বলি, অ্যাবস্ট্রাক্ট মানেটাই কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট মানেই হচ্ছে যে তুমি কোনো রিয়েলিস্টিক ক্যারেক্টারে যাচ্ছ না, যেটা মানুষ, গাছ, পাথর ইত্যাদি ইত্যাদি যেগুলো আমাদের রিয়েলিস্টিক ক্যারেক্টার, সেগুলোকে আমরা যে জায়গায় যাচ্ছি না। হ্যাঁ, ফলে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট ক্যারেক্টারে চলে যাচ্ছি। সেই ক্যারেক্টারটা কিন্তু কোনো নাম থাকতে পারে না, সেটা কোনো আইডেন্টিফাইবল ক্যারেক্টার নয়, কিন্তু তারও একটা কমিউনিকেশন আছে। হ্যাঁ, ধরা যাক একটা সাদা ফ্রেমের মধ্যে আমি একদিকে একটা লাল সার্কেল রাখলাম, একদিকে একটা নীল সার্কেল রাখলাম, তাহলে কটা ক্যারেক্টার হলো? এনিবডি ক্যান আনসার? এটা একটা ভারী সুন্দর কুইজ কিন্তু। আমি এইখানে ধরো আমি এটা এঁকে দিই, তাহলে বোঝানো যাবে ভালো করে। ধরো এইরকম একটা জিনিস আমরা এঁকেছি, মানে ডোন্ট লুক আউট অফ দিস ফ্রেম। এইবার আমরা করেছি কি, এইরকম একটা করেছি, এইরকম একটা করেছি, ধরা যাক। তাহলে এটা কটা ক্যারেক্টার হলো? কে বলবে? কুইক কুইজ। তিনটে। তিনটে। হ্যাঁ, একদম তিনটে ক্যারেক্টার, নট টু। কারণ দুটো সার্কেল আর একটা ব্যাকগ্রাউন্ড। এই ভেবেই বললে তো নাকি, না অন্য কিছু ভেবে বললে? স্যার দুটো সার্কেল একটা ওই ব্ল্যাঙ্ক স্পেস। ব্ল্যাঙ্ক স্পেস বা সেটা ব্যাকগ্রাউন্ড এখানে, বা হোয়াইট স্পেস, স্পেস একটা আর কি। আমি কালারটা ভেবে বললাম। হ্যাঁ, আমি তিনটে কালার সেই হিসেবে বললাম। না আমি ওই 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 আয়তক্ষেত্রটা ফ্রেমটার কথা বলছি। তিনটে কালার, হ্যাঁ অবশ্যই, যদি তুমি ফ্রেমটাকে ধরো, আমি ফ্রেমটা জাস্ট দেখার জন্য, সেপারেট করার জন্য দিচ্ছি। যদি তুমি ফ্রেমের মধ্যের অংশটা দেখো, হ্যাঁ ফ্রেমটাকে দেখলে অবশ্যই তিনটে তো, ফলে তুমি আরেকটা কেন বলবে না? তাহলে হোয়াইট স্পেসটা তুমি তখন তাহলে চারটে বলবে। আর যদি শুধু কালার বলো, কালারটা কিন্তু ক্যারেক্টার নয়, কালারটা এলিমেন্ট। এলিমেন্ট কিন্তু অনেক আছে, 7টাই আছে। লাইন আছে, দুটো ক্যারেক্টার যেরকম ভাবে রেখেছি তাতে একটা ডায়াগোনাল লাইন তৈরি হচ্ছে। কালার আছে, টেক্সচার আছে, শেপ আছে। হয়তো বলবে ফর্ম ততটা নেই, ঠিক আছে, কারণ কোনো 3 ডাইমেনশনাল কিছু দেখা যাচ্ছে না সেরকম। স্পেস আছে, এলিমেন্ট কিন্তু 7টাই আছে এখানে, তাই না? কিন্তু ক্যারেক্টার তৈরি হয়েছে তিনটে। জেনারেলি আমরা এটাকে দুটো বলতে বুঝি, কিন্তু আমার আমার অভিজ্ঞতা এবং শিক্ষা বলে যে তুমি যতক্ষণ না ওই তৃতীয় স্পেসটাকে চোখের মধ্যে রাখতে পারবে, ততক্ষণ তুমি পুরো হোলিস্টিক্যালি জিনিসটাকে দেখতে পাচ্ছ না। তাহলে তিনটে ক্যারেক্টার হলো, এইখানে একটা, এই একটা, আর এই পুরোটা একটা। এইটাকে কোথায় দেখাবো আমি জানি না, তাই না? এই যে তিনটে ক্যারেক্টার, তার মানে দুটো কালারে রয়েছে, একটাকে বোঝা খুব শক্ত, সেটা স্পেস। তো এই যে তিনটে ক্যারেক্টার তৈরি যখনই হয়ে গেল, এইবার কিন্তু তারা তাদের মতন করে কনোটেশনের দিকে যাবে। কারণ তুমি হয়তো কিভাবে কোনটার দিকে টানবে আমি জানি না তোমার চোখে, যেহেতু এটা অ্যাবস্ট্রাক্ট। ফলে এইখানে কিন্তু কোনো আইডেন্টিফাইল কমিউনিকেশনে তুমি যাচ্ছ না। কিন্তু আমি যদি ধরো খুব চট করে একটা অন্য কিছু করে দিই, ধরো ধরা যাক আহ মানে আমি এটা একটা কিছু একটা জায়গায় যেতে চাইছি আর কি। ধরো ধরো এইরকম একটা জিনিস হয়েছে নাও। এইবার কি হবে? এইবার কিন্তু তুমি প্রাণপণে ভাবার চেষ্টা করবে যে এগুলো কিসের সঙ্গে মিলছে, মানুষ না অন্য কিছু, না কি জানি না আমি, মানে আই ডোন্ট নো। এইটা একটা অন্য খেলা, এটা একটা অন্য খেলা কমপ্লিটলি। আমরা এইদিকে যাচ্ছি না, এটা অ্যাবস্ট্রাকটিজমের জায়গায় আমরা পরে আসবো, অনেক পরের কথা এটা। ক্যারেক্টারাইজেশনের
পরের দিকে আমরা অ্যাবস্ট্রাকটেশনের কথা বলবো। কিন্তু ঘটনা কি দেখো, যখন এইরকম হলো তখনই কিন্তু তুমি তোমার ভাব এর মধ্যে আরোপ করার চেষ্টা করছো, এখানে পাচ্ছ না হয়তো, কারণ তুমি খুঁজে পাচ্ছ না বা পাচ্ছ, আই ডোন্ট নো। পেলেই তুমি একটা কিছু ধরে ফেলবে, একটা কিছু কোনো কিউ যদি তোমার চেনাশোনা আইডেন্টিফায়ারে এসে যায়, তুমি কিন্তু সেইখান দিয়ে ঢুকবে, তাই না? ফলে এগুলোকে আমরা কিউ বলি। এগুলো তো আসবো ধীরে ধীরে, এক একটা জায়গায় আসবো যে কোনটাকে কি বলে। হ্যাঁ, কিন্তু এই ক্যারেক্টারাইজেশন, এই ধারণাটা প্রথমে বোঝার চেষ্টা করো যে আমরা এলিমেন্ট গুলো দিয়ে অ্যাকচুয়ালি ক্যারেক্টার গুলোকে বিল্ড করি, এবং যে ক্যারেক্টার গুলো এক একটা কনোটেশন এবং মিলেমিশে আরো বিভিন্ন রকম কনোটেশনের দিকে এগিয়ে যায়। ফলে ক্যারেক্টার তৈরি করা ইজ ভেরি 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 ভেরি, কি বলবো, গভীরতার কাজ। যে তুমি কোনটাকে ক্যারেক্টার বলে ভাবছো। অনেক সময় কি হয়, এক একটা এলিমেন্ট নিজেই এক একটা ক্যারেক্টার হয়ে যায়। অনেক সময় হয়, এটাও হতে পারে যে একটা রঙই হয়তো একটা ছবিতে একটা মেন ক্যারেক্টার। মানে হয়তো রংটা দিয়ে হয়তো মানে সেই যে একটা লোক ধরো একটা হলুদ জামা পরে আছে, তুমি কিন্তু ওইটা ছাপিয়েও হলুদ বেশি দেখছো, কারণ পেছনে হলুদ দেওয়াল, ওদিকে একটা হলুদ কিছু ইত্যাদি প্রভৃতি। এমন ভাবে হলুদটাকে ওভার এমফাসাইজ করা হয়েছে, তুমি তোমার চেনা ফর্ম গুলোর বাইরেও হলুদটাকে ক্যারেক্টার হিসেবে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। ফলে ক্যারেক্টার যখনই তৈরি হচ্ছে তখন তার হায়ারার্কিও তৈরি হয়, তাই না? যে কোনোটা টপ প্রায়োরিটিতে থাকে, কোনোটা মিডিয়াম, কোনোটা ইয়ে, এগুলোও পরে আসবো ধীরে ধীরে। কিন্তু বেশ যে কথাটা আমার আজকে বলার, সেটা হচ্ছে ক্যারেক্টার বিল্ডিং, যেটা এলিমেন্টাল জায়গা থেকে তৈরি হচ্ছে। এই জায়গাটাকে বোঝা যে ক্যারেক্টারটা কিন্তু এলিমেন্টাল জায়গা থেকে আসছে, যেখানে বিভিন্ন রকম এলিমেন্ট এক একটা জোনের মধ্যে ঢুকে গিয়ে এক একটা ক্যারেক্টার তৈরি করছে। বা জোনের মধ্যে ঢুকে গিয়ে মানে তারা ওখানেই আছে আর কি, যে এবং এবং ক্যারেক্টার গুলো এলিমেন্টাল দিয়ে জায়গাটাই তৈরি হচ্ছে। ফলে ক্যারেক্টারটা যখন আমরা মানে অ্যানালাইজ করব, তখন কিন্তু আমরা অ্যাকচুয়ালি তার এলিমেন্টটাই অ্যানালাইজ করব। যেমন আগের ছবিটায় আমরা টিপটা যখন দেখছি, আমরা তো সেই কালারটাই দেখছি, বা যখন ঘোমটা দেওয়া ভদ্রমহিলাকে দেখছি তার শেপ অ্যান্ড ফর্ম দেখছি, তার টেক্সচার দেখছি, যখন আকাশ দেখছি তার টেক্সচার কালার দেখছি। আবার ছবিটা যখন আকাশ আর সমুদ্র দেখছি আগের ছবিটায়, হ্যাঁ, তখন আমরা তার স্পেসটাও দেখছি। ফলে আকাশটা যদি আরো বেশি স্পেসে হতো, ক্যারেক্টার পাল্টে যেত আকাশে, তাই না? আমরা ক্যারেক্টারটাকে ডিফাইন করবো এই এলিমেন্টাল চেঞ্জ দিয়ে। যদি ভদ্রমহিলাকে আরো বেশি দেখানো হতো, তাহলে তার ক্যারেক্টার পাল্টে যেত, তাই না? ফলে সেটাও কিভাবে হচ্ছে, সেই স্পেস এলিমেন্ট দিয়েই হচ্ছে কিন্তু ক্যারেক্টার বিল্ডিং গুলো। ফলে আমি কতটা দেখাবো, আকাশটা কতটা নেবো, এই যে স্পেস ডিভিশনটা উনি করেছেন, হ্যাঁ, এটা তো সেই এলিমেন্ট দিয়েই হলো। কিন্তু এই স্পেস ডিভিশনের জন্য কিন্তু সমুদ্রের ক্যারেক্টার, ভদ্রমহিলার ক্যারেক্টার, ঢেউয়ের ক্যারেক্টার, তাদের প্লেসমেন্ট সব একটা সিঙ্ক্রোনাইজেশন বা হারমোনিতে এসে গেল। তার মানে আবারও সে এক কথা বলি, যে এলিমেন্ট যখন আমরা বুঝছি, এলিমেন্টদের যেমন নিজস্ব, আমরা একদিন এই জায়গাটায় ছিলাম যে এলিমেন্টদের নিজস্ব যে কনোটেশন আছে সেগুলোকে অনুধাবন করা, সেইগুলো নিয়েই কিন্তু ক্যারেক্টারের কনোটেশন তৈরি হচ্ছে। যেমন একটা গোলাপের কনোটেশন তৈরি হচ্ছে। গোলাপ একটা ক্যারেক্টার, অ্যাকচুয়ালি ভিজুয়াল ক্যারেক্টার। তুমি যদি অন্যদিকে যাও, তখন অন্য ফর্মে যাও পেন্টিং এ, সেটাও একটা ক্যারেক্টারই হয়ে দাঁড়াবে, তাই না? একটা গোলাপ এঁকেছে কেউ। অন্বেষা, রাহিবুলের কিছু সমস্যা হচ্ছে কিনা দেখতো, আমি দেখছি বারবার ও জয়েন করছে আর বারবার বেরিয়ে যাচ্ছে। ওর কিছু সমস্যা হচ্ছে কিনা একবার জেনে নে। হ্যাঁ, জেনে নিচ্ছি। হুম, বোঝা গেল তো? কারোর যদি কিছু প্রশ্ন থাকে এই জায়গায় এসো, তারপর আমরা বরঞ্চ আমাদের ছবিগুলো দিই একটু এই ক্যারেক্টারটা দেখার চেষ্টা করবো। এনিথিং ইউ থিঙ্ক যে এখানে আমার একটু কিছু জানার আছে, বা এই জায়গাটা বুঝলাম না। সপ্তশীদা, হুম। হ্যাঁ বলছি, তুমি যখন বললে মানে এক দুটো কালার দুটো আর স্পেসটা, এবার একটা কথা বলো, ফ্রেমটাও তো আমরা নির্বাচন করছি।
তাহলে ফ্রেমটাকে কি বলবো? ফ্রেমটা স্পেস, ফ্রেমটাই তো তুমি স্পেস হিসেবে দেখছো। ওই যে রেক্টাঙ্গল দেখছো, সেটা তো এই লাল দাগটা টেনেছি বলেই, আচ্ছা, তাই না? ফলে আমি লাল দাগটা যদি ওই রকম রেক্টাঙ্গেল না টেনে আরো ওয়াইড করে টানতাম, তুমি স্পেসটা অন্যরকম দেখতে। লাল দাগটা টেনেছি কারণ এখানে আমি ফিজিক্যালি ফ্রেমটা দেখাবো কি করে। আচ্ছা। ছবিও তুমি যখন দেখাবে, তোমাকে তো এরকম একটা লিমিটেড ফ্রেমে আসতে হবে, হুইচ ইজ অ্যাকচুয়ালি আ স্পেস। এবং সেই জন্যই তো ল্যান্ডস্কেপ এই ফরম্যাটে আসে, পোর্ট্রেট লম্বা হয়ে যায়। কারণ স্পেসটা যেই যে এটা আয়তক্ষেত্রটা যদি এরকম ঘুরিয়ে দিই, তাহলে সেটা আমরা পোর্ট্রেট রেশিও বলি, আর এইটাকে ল্যান্ডস্কেপ বলি। তার মানে কি স্পেসটা ইম্পর্টেন্ট। আমি ল্যান্ডস্কেপে বেশিটা দেখাবো, আর পোর্ট্রেটে আমার এইদিকে ওইদিকে কিছু দেখানোর নেই, লম্বা মুখ থেকে এ পাশটা দেখাবো। এই যে স্পেসটাকে ঘুরিয়ে নিলাম ছবির ধরন অনুযায়ী, দ্যাট ইজ অল অ্যাবাউট স্পেস, নাথিং এলস। আমরা কিন্তু এই ক্যারেক্টার নিয়ে এবার অনেকদিন যাবো, ভিজুয়াল ক্যারেক্টার গুলো নিয়ে। আই এম জাস্ট কি বলে ইন্ট্রোডিউস করাচ্ছি আইডিয়াটার সঙ্গে, ভিজুয়াল ক্যারেক্টার। তার থেকে বহু দূর যাবো আমরা। বা সবাই ক্লিয়ার অন দ্য কনসেপশন অফ ক্যারেক্টার? আসলে হ্যাঁ শোনায়। এটা হচ্ছে যে আমরা, হ্যাঁ আমি বলছি উৎস। হ্যাঁ বল। হ্যালো, হ্যাঁ আমি যেটা বলছি যে মানে পুরো বিষয়টা একটা একটা ধারণা হয়েছে। এবার আর কি মানে আলটিমেটলি মানে এক একটা ছবির ওপরে ফেলে ফেলে ওটাকে বোঝার মানে কি 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 ভাবে আমরা বুঝবো, ওইটা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ একদম একদম একদম। যে মানে এর তো প্রচুর রকমের হিসেব হবে তাহলে। একদমই মানে মানে কোন ক্যারেক্টার কে যে কিভাবে তৈরি করবে তার তো কোনো হিসেব নেই। ফলে এক একটা আবার শেষ কথাটা হচ্ছে কি, যে আমাকে স্টাডি করতে হবে প্রচন্ড এক একটা ক্যারেক্টারকে। মানে স্টাডি মানে কি? স্টাডি মানে আমাদের ক্ষেত্রে দেখা। আমি যদি গভীর ভাবে না দেখি, ধরো একটা মানুষ, সেই মানুষটাকে আমি বুঝবো কি করে, চিনবো কি করে? তার সঙ্গে সময় কাটাতে হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। ফলে তুমি যদি একটা গাছের ক্যারেক্টার কেউ চিনতে চাও, তোমাকে গাছ প্রচুর দেখতে হবে, যে গাছের চরিত্র কেমন, গাছ কিরম লম্বা, কত আমাদের দিকে যে গাছগুলো আছে প্রত্যেকটা গাছের, আমি খুব সোজা কথা একটা রেওয়াজের উদাহরণ দিচ্ছি। গাছ তুমি বলবে গাছ তো সবাই দেখেছে, এর মধ্যে আর নতুন কি আছে, গাছ তো চারপাশেই আছে। কিন্তু তুমি কি দেখেছো যে প্রত্যেকটা গাছের বেড়ে ওঠা বিভিন্ন রকম, তাই না? একটা নারকোল গাছ আর একটা কামিনী গাছ বা একটা কুল গাছ একরকম নয়। একটা কলা গাছ, এবং এমনকি যেগুলো নারকোল গাছের মতন খেজুর গাছ কি তাল গাছ, তিনটের মধ্যে তফাৎ আছে তাদের গড়নে। তাহলে এগুলোর কি কোনো একটা স্ট্রাকচারাল কনোটেশন তুমি খেয়াল করেছো কোনোদিন? যেই ক্যারেক্টার গুলো, এক একটা গাছের ক্যারেক্টার কিন্তু তার ডালপালার বিন্যাসের উপর ডিপেন্ড করে। কেন আমরা বট গাছকে একটা ওই রকম ভাবতে একটা এলিট গাছ বলে ভেবে নিলাম? শুধুই কি বেশি দিন বাঁচে বলে, নাকি তার যে বিস্তার তার মধ্যেও একটা ফ্যাক্টর আছে? তুমি কি দেখেছো কোনোদিন যে গাছের ফুলের সঙ্গে গাছের বেড়ে ওঠার কোনো সম্পর্ক আছে কিনা? ফুলের যে ক্যারেক্টার, তার সঙ্গে আমি গন্ধটাকেও ইনক্লুড করতে বলছি, যদিও হ্যাঁ গন্ধের ছবি তোলা যায় না। এই বিষয়ে আমার খুব একটা মজার অভিজ্ঞতা আছে, গল্পটা বলি গন্ধের কথা যখন এলোই। বহুদিন আগের কথা, প্রায় 10 বছর হয়ে গেল বোধহয়, তারও বেশি হবে, কম হবে না। মুর্শিদাবাদের ভেতর দিকে কোনো একটা গ্রামে কোনো একটা বাউল সঙ্গ করতে ঘুরে বেড়াচ্ছিলাম। তো রাস্তায় যেতে যেতে আমি তখন ওই ছবি আর কি তুলি আর কি, ফটোগ্রাফার বলে নিজের তখনও একটা কি বলবো আত্মশ্লাঘা হয়তো ছিল, হ্যাঁ, যে আমি ফটোগ্রাফি করি বা আমি ফটোগ্রাফার। তো ওই রকম যাচ্ছি, তো পাশ দিয়ে একজন লোক দেখতে পেয়েছেন যে আমি মানে ক্যামেরা নিয়ে কাঁধে রয়েছে আমার, হা 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 করে চলে এলেন সামনে। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি কে কে কি হয়েছে, কোথায় যাবেন, কি করেছেন, যেরকম হয় আর কি। আমি এটা অভ্যস্ত, জান, মানে গ্রামের দিকে লোকেরা খুব বেশি কৌতূহলী হয়, এবং ইট ইজ গুড ফর আমার মনে হয় দ্য সিকিউরিটি পারপাস অলসো। সো আমি এটাকে খুব এন্টারটেন করি। হ্যাঁ জিজ্ঞেস করছেন যখন আমাকে, এবং
ফটোগ্রাফি যারা লাইফস্টাইল তোলে তাদের এইরকম অভিজ্ঞতা প্রচুর হয়, যে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। তো আমি বললাম যে আমি এরকম ছবি তুলছি, এরকম জায়গায় এসেছি, একটু চারপাশে ঘুরে বেড়াচ্ছি। বলে আপনি কি করেন? দোষে আমার যেটা মনে হলো, আমি যেটা ভুল করেছিলাম, পরে বুঝলাম যে আমি বলেছি, যখনই জিজ্ঞেস করলো কি করে, আমি বলে বসেছি আমি ছবি তোলা শেখাই। মানে হয়তো এটা ছিল যে মাস্টার মশাই বললে হয়তো একটু চ্যাংড়া ভাববে না, এইসবও হয়তো মাথায় ছিল। আমি এটাই বলেছি যে আমি ছবি তোলা শেখাই আর কি। সেখানে কোন তাকালো, বললো, ছবি তোলা শেখান, তাহলে আপনার সঙ্গে আমার খুব দরকার আছে। আমি বললাম, এই রে, এটা আবার কিরম হলো? বলে আছেন না, সে নিয়ে গেল ঘরে, দিয়ে মুড়ি টুড়ি টুড়ি সব, মানে সে যত্ন আত্তি বেড়ে গেল তার। আমি দেখছি কি দরকার কে জানে, হয়তো শেখাতে টেখাতে বলবে নিশ্চয়ই কাউকে। ঠিক আছে, অসুবিধা কি আছে, আমি তো যত্ন টত্ন, আমি বললাম, কি ব্যাপার? বললো, আসলে আমার একটা সমস্যা হয়েছে, আমি কিছুতেই বুঝতে পারছি না কি করে করবো। মানে কি? বললো, ওই যে যেখানটা আপনি গেলেন, ওই একটা তখন তখন ওই হয়েছে, সর্ষে হয়েছে। হ্যাঁ, তো সর্ষের ক্ষেত রয়েছে। বললো, আমি কিছুতেই বুঝতে পারছি না যে একটা ছবিতে, হ্যাঁ, গন্ধ কি করে আমি বোঝাবো। এই যে ক্ষেতটা হয়েছে, বলুন, আমি ছবিটায় তো গন্ধটা টের পাওয়া যাচ্ছে না। আমি ভাবছি যে আমি তো পড়লাম মাথা, আমি কি উত্তর দেবো এটা। বললাম, গন্ধ কিভাবে বোঝাবেন, মানে গন্ধ তো, বললো, গন্ধটা ছবিতে ধরা যাবে না। ঠিক এইভাবেই জিজ্ঞেস করলেন, গন্ধটা ছবিতে ধরা যাবে না। আমি হ্যাঁও বলতে পারছি না, নাও বলতে পারছি না। মানে আইডিয়ালি আমার বলা উচিত, না, ছবিতে গন্ধ কোত্থেকে ধরবেন আপনি, ছবি তো ছবি। কিন্তু তার বিশ্বাস হচ্ছে গন্ধটা ধরা যাবে, এবং আমি যেহেতু মাস্টার বলেছি আমি শেখাই, ওই জন্য আমার কাছে জানতে চাইছেন যে কি করে ধরা যাবে। আমি মানে খুব করুণ ভাবে বললাম, দেখুন, আমি অতটা তো এখনো শিখিনি, তবে নিশ্চয়ই যাবে, হয়তো আমি জানি না কিভাবে যাবে, আমি এখনো অতটা শিখতে পারিনি। আই এম ট্রাইং। আমি শিক্ষক বললাম বটে, তখন বললাম যে আমি বললাম বটে শিক্ষক, আদতে আমি ছাত্রই। আই স্টিল ডোন্ট নো যে আমি কি করে গন্ধটা ছবিতে ধরতে পারবো। কিন্তু ওর বিশ্বাস যে ছবিতে ধরা যাবে, এই বিশ্বাসটা মানে কি করে আসে? আমাদের নেই তো, আমরা জানি ধরা যাবে না। কিন্তু ওনার কাছ থেকে আমি এই বিশ্বাসটা পেয়েছি, বরং যে আমি লালন করি যে হ্যাঁ, ধরা যাবে, নিশ্চয়ই যাবে। এমন কোনো ভাবে নিশ্চয়ই ছবিটাকে দেখা যায় যাতে ওই গন্ধটা আই ক্যান ফিল। আমি হয়তো গন্ধটা পাবো না, বাট আই ক্যান রিয়েলি এমব্রেস দ্যাট ফিলিং। ওই গন্ধটা কিরম হতে পারে, এটা কিভাবে, মানে আমি খুব দূরের কথা বলছি, আমি জানি এটা এই মুহূর্তে সম্ভব নয়, কিভাবে করবে তুমি, বাট connotationally it can be done, definitely can be done somehow. I don't know yet. তো এই হচ্ছে সেই গন্ধের কথায় চলে এলো ব্যাপারটা। কিন্তু ফুলের গন্ধের সঙ্গে কি তার গাছের যে বেড়ে ওঠা বা বিস্তার বলি আমি এটাকে, তার কোনো সম্পর্ক আছে? তার কোনো মিল আছে কি, বা অমিল আছে কি? এইগুলো দেখা, এইটাই তো পাঠ। ফটোগ্রাফি তোমাকে কেউ শেখাবে না, কেউ শেখাতে পারবে না। তোমাকে শিখতে হবে এই প্রকৃতির কাছ থেকে। তুমি যদি ভালো করে দেখো, প্রকৃতি তোমায় শেখাবে। তুমি দেখলেই বুঝতে পারবে যে একটা মাঠের মধ্যে একটা তাল গাছ কি হতে পারে। এই তাল গাছের কথা এলো, আমি ফাল্গুনেরই একটা ছবি দেখছিলাম, সো লেটস পোস্ট দ্যাট অ্যান্ড চেক। না, একটা কথা বলতে পারি স্যার? হ্যাঁ, বলো, নিশ্চয়ই। না, এখানে বোধহয় বিনয় মজুমদারের কোনো একটা লেখা এরকম পড়েছিলাম, মানে প্রকৃতির থেকে আইডিয়া নাও বা এরকম একটা কিছু পড়েছিলাম, মানে সেইটা মনে পড়লো। সবাই সেই কথা বলে অ্যাকচুয়ালি, যে তোমাকে শিখতে গেলে আলটিমেটলি হয়তো প্রকৃতির কাছেই এসে দাঁড়াতে হয়। কেননা এর চেয়ে বড় টিচার আমি তো দেখি না। এই ছবিটা ফাল্গুনির ছবি। আমার যেটা ভালো লাগলো, এখানে অনেক কিছু দেখার আছে। দেখো, ক্যারেক্টার যদি বলি, এলিমেন্ট যদি বলি, কালারটা বাদ দাও, ইটস মোস্টলি অন লাইন, ভ্যালু অ্যান্ড স্পেস অ্যান্ড টেক্সচার, শেপ, ফর্ম। অবশ্যই তুমি দুটো গাছের ফর্ম দেখতে পাচ্ছ, দুটো মানুষের ফর্ম দেখতে পাচ্ছ, তুমি জমি দেখতে পাচ্ছ, আকাশ দেখতে পাচ্ছ, জল দেখতে পাচ্ছ।
এবং জলে দুটো ছোট ছোট গাছ, একটা কি বলে হাঁসও দেখতে পাচ্ছ। এই এতগুলো ডিনোটেশন এখানে আছে। তার মানে তুমি দেখো প্রথমেই তিনটে মেন ক্যারেক্টার আছে, একটা হচ্ছে জমি, আকাশ, একটা মাটি, একটা জল, যেটা পরপর এখানে তিনটে লাইনে চলে এলো, তিনটে স্পেস ডিভিশন। এবার আমার যেটা ভালো লাগলো, দ্য ডিভিশন অফ স্পেস, অবশ্যই যে ওপরটা কত, মাঝখানটা কত, নিচেটা কত। এই ক্যারেক্টার দুটো, এটাও একটা একটা জায়গা আমি বলবো, দুটো বটে, সে দুটো এইখানেও আছে। ফলে তাদের একটা অমনি প্রেজেন্স আছে, তারা মাটি থেকে আকাশের দিকেও আছে, মাটি থেকে জলের দিকেও আছে। আর জলের মধ্যে এখানে ছোট ছোট দুটো গাছ আর একটা হাঁস চলে যাচ্ছে, যেটা একটা আবার এরকম একটা লাইন তৈরি করবে, একটা সার্কুলার জায়গাও তৈরি হয়েছে এখানে তাকে ঘিরে। এবং তারপরে রইলো এই গাছ দুটো। এই কটা ক্যারেক্টার। তাহলে এই ক্যারেক্টারের যে ধরো ডিস্টিংশন বলি আমি, যদি ডিস্টিংশন মানে হচ্ছে তারা পরিস্ফুট হলো কিনা জায়গাটার মধ্যে, তারা তাদের নিজস্ব জায়গায় নিয়ে, নিজস্ব জায়গা নিয়ে যে দাঁড়ালো। ফলে এই ডিস্ট্রিবিউশনটা আমি আবার যদি পুরোটা ধরো এখান থেকে সরিয়ে দিই, তুমি যদি দেখো মেনলি ভ্যালু ডিস্ট্রিবিউশনটা তো অবশ্যই জায়গাটায় ইম্পর্টেন্ট, বুঝতে পারছো, কারণ পুরো সেপারেশনটাই ভ্যালু ডিস্ট্রিবিউশনে হচ্ছে। বাকি যেটা হচ্ছে এই জায়গার টেক্সচার অ্যান্ড এই জায়গার টেক্সচার ইজ ডিফারেন্ট, ফলে তুমি এই জায়গার টেক্সচার ইজ ডিফারেন্ট, ফলে এই তিনটে টেক্সচারে তুমি তিনটে ক্যারেক্টারকে ডিফাইন করছো। একটা অত্যন্ত রাফ টেক্সচার বোঝা যাচ্ছে, এবং ওদের যে ভঙ্গি, সেই ভঙ্গিতে ওরা যেভাবে নামছে, তাতে ওই জায়গাটা খুব পরিষ্কার নয়। তুমি দেখো টেক্সচারের ক্যারেক্টার, কিন্তু আসলে আমি ওই জন্য বলছি যে তুমি যদি খুব ভালোভাবে দেখো, তাহলে তুমি নিজেই ক্যারেক্টার গুলো ধরতে পারবে, যে এই যে জমিটা, এটা রাফ, টেক্সচারটাও রাফ, ওরা যেরকম নামছে তাতেও ওটা রাফই বোঝাবে। কিন্তু দেখো আকাশটা এত স্মুথ, আর জলটাই মিডিয়াম স্মুথ, যেটা আরো বেশি সুন্দর হয়ে যাচ্ছে ওই তোমার হাঁসের চলে যাওয়াটা দিয়ে। ওদের নামতে যে কষ্টটা হচ্ছে, হাঁসের যেতে সেটা হচ্ছে না। নাও সারপ্রাইজিংলি দ্য থিং ইজ, এইবার তুমি যদি ক্যারেক্টার গুলোকে পাশাপাশি দেখতে থাকো, তাহলে মজাটা জন্মাবে। যেটা আমি বললাম যে পরপর ক্যারেক্টার গুলো যদি তুমি দেখো, ধরো একে দেখলে, একে দেখলে, নাও দিস, একটা তো ওই দিকটা ছিল যে এইটা 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 আমি বললাম, যাতে এইটা প্লেস হয়েছে, এবং এইখানে এরা একটা লাইনেই প্লেস হয়েছে, ফলে তুমি এদেরকে নিয়ে যখন দেখবে তখন এই অংশটাও দেখবেই, এরা দুটো মিলিয়েই তো, প্লাস তার সঙ্গে এটা আসছে যেটা আবার এই দিকে যাচ্ছে, মানে কাইন্ড অফ দিস স্ট্রাকচারের দিকে ব্যাপারটা যাচ্ছে। হ্যাঁ, ফলে তুমি যখন এদেরকে মেলাবে, তখন কি তুমি কোনো কনোটেশনাল জায়গা খুঁজবে এই দুটো গাছ বা দুটো মানুষের সঙ্গে, ইভেন তারপরে একটা হাঁসের সঙ্গে তুমি কোনো কনোটেশন খুঁজবে? আই ডোন্ট নো, বাট ডেফিনেটলি তুমি যদি অনুভবী লোক হও, তোমার মন যদি অনুভবী হয়, তাহলে এইটা থেকে তুমি খুঁজে পাবে। নাও কি করে হয় না, এইবার এই দুটোর সঙ্গে, তার মানে ওই যে গাছটা রাখছে বা এইটা রাখছে, তার মানে কি ও তিনটেকে কানেক্ট করতে চাইছে, তিনটে ক্যারেক্টারকেও দেখছে, তাই না? তিনটে ক্যারেক্টারকে একসঙ্গে রেখে দেখতে চাইছে বরঞ্চ, যে কিরম হলো ব্যাপারটা। এবার তুমি যদি বলো তার মানে ও কি একটা কি ভেবে নিয়েছে, আমি জানি না কি ভেবেছে, দ্যাট ইজ নট রেলিভেন্ট অ্যাট অল। মেন কথা হচ্ছে এই ক্যারেক্টার গুলো রেখেছে অন আকাশ, মাটি, জল, এটাও ভাবতে হবে। অ্যান্ড নাও দিজ আর অলসো দ্য ক্যারেক্টার্স, তার মধ্যে এই তিনটে ক্যারেক্টারও রয়েছে। আমি এই গাছ দুটোকে ততটা এখনো দিলাম না গুরুত্ব, কিন্তু জলের গুরুত্ব আছে, হাঁসের গুরুত্ব আছে, মানুষ দুটোর গুরুত্ব আছে, জমির গুরুত্ব আছে, আকাশের গুরুত্ব আছে, গাছ দুটোর গুরুত্ব আছে। তাহলে এই যে ক্যারেক্টার গুলো তৈরি হলো এলিমেন্ট দিয়ে, তাদের মধ্যে কিন্তু কানেকশন তৈরি হতে থাকবে। তুমি এই দুজনের সঙ্গে এই দুটো গাছকে মিলিয়েই ফেলবে। ফলে একটা তো হচ্ছে ভিজুয়াল প্লেজারের জন্য ছবি তোলা, আমি সেই জায়গাটায় যাচ্ছি না। ভিজুয়াল প্লেজারের ছবি কিন্তু বেশি দিন থাকবে না,
এটা বারবার মনে রাখতে হবে, কারণ তুমি যদি একটা সারফেস জায়গায় ঘোরাফেরা করো, মানুষও সারফেস জায়গায় ঘোরাফেরা করে চলে যাবে। যত তুমি ভেতরে ঢুকতে পারবে আলাপের, মানুষও তত আলাপের সুযোগ পাবে। এই তিনটে ক্যারেক্টারও পাশাপাশি রেখেছে। নাও ইটস আপ টু ইউ যে তুমি এটাকে কিভাবে ইন্টারপ্রেট করবে। কিন্তু এই ক্যারেক্টারাইজেশন কিভাবে তৈরি হচ্ছে তার একটা উদাহরণ দিলাম, আরো একটা দুটো উদাহরণ দিই। এই যে এটা স্নেহাশিস তুলেছে। আচ্ছা, ও যে ছবিটা তুলেছে সেটাও একটা ভার্টিক্যাল ফ্রেম। আশা করি বুঝতে পারছো যে আহ প্রধান ক্যারেক্টার কোনটা কোনটা হচ্ছে। anybody wants to say what is your view? এই তো ছবিটার মানে মেন গড়ন। একটা লাইনের ওপাশে দুটো গাছের মাথায় ওই বিল্ডিং, আর এদিকে একটা গামছা। তার মানে ফলত তুমি কিন্তু জেনারেলি এইটা আর এইটাকে দেখতে চাইবে এক করে, and you have some similarity with the texture and design as well. হ্যাঁ, ফলে এই যে দুটো পাশাপাশি রাখা দেওয়া হলো, তাতে কি বোঝায়? আই ডোন্ট নো কি বোঝায়। এটাই তো খোঁজা, কি বোঝায়, তুমি কি বোঝো? কেউই জানে না কে কি বোঝে। ফলে এইটা একটা ভাষা, এই ভাষাটা বড় অদ্ভুত। এটা ওই যে বললাম সবসময় খুব ডেফিনিট কেউ কিছু বলে দিতে পারে এরকম নয়। এখনকার সময় মানেই এইরকম, ইট গিভস ইউ অপরচুনিটি টু থিঙ্ক। হয়তো জীবনটাকে একটা ভাবে ব্যাখ্যা করা যায় দিয়ে, আমি জানি না, হয়তো নাও যায়। ফলে এই যে দুটো জিনিসও দেখলো, এইটাই কিন্তু ছবি, যে এই দৃষ্টিটা, এই দুটো জিনিসের মধ্যে একটা সিমিলারিটিও খুঁজে পেল। মনে করলো যে এই দুটো ক্যারেক্টারকে আমার পাশাপাশি রাখা যায়, এবং ক্যারেক্টারটা কিসে রয়েছে, যেমন আমরা বললাম শুধু ওইটাই নয়, সঙ্গে সঙ্গে ভাবতে হবে ও যেমন ভাবে ওই দুটো ক্যারেক্টারকে রেখেছে সেটাও যেমন সত্যি, তেমনি সত্যি হচ্ছে যে এইটুকুনি এরিয়ার মধ্যে এই নিচেরটা, আর ওপরের এরিয়ার মধ্যে ওপরেরটা। ফলে এই যে টেক্সচার, এই যে নীলের ওপর এটা রয়েছে, ওটাও কিন্তু নীল, এবং এটাও হলুদ, এটাও নীল, এটাও হলুদ, তাই না? ফলে এই যে এক একটা ক্যারেক্টারের মধ্যে তাদের মধ্যে সিমিলারিটি দেখা যাচ্ছে, পাশাপাশি এই জন্যও রাখতে চাইছে অ্যাকচুয়ালি, নাহলে রাখতে না। ফলে এইবার তুমি চলে যেতে পারো ওই হাই রাইজে কে থাকে। হাই রাইজে থাকে হচ্ছে বড় শ্রমিকরা, আর এই গামছা যার সে হচ্ছে ছোট শ্রমিক। মানে তুমি আইডেন্টিফিক্যালি দুজনকেই এক করে দিলে। এটা একটা ইন্টারপ্রিটেশন। এরকম ইউ ক্যান গো থ্রু মাল্টিপল ইন্টারপ্রিটেশনস। কিন্তু একই ভাবে এই যে ঘটনাটা, ও যদি এলিমেন্টটা না দেখে, বা ও দেখেছে কিনা হয়তো, ওই যে বললাম না, হয়তো বলবো ও না স্যার আমি তো এরকম নীল হলুদ দেখতে খাই, খেয়াল করিনি। কিন্তু সচেতনে না করলেও অচেতনে ডেফিনেটলি হচ্ছে। এইটাই তো মজা, তুমি রেওয়াজ করলে আপনি আসবে জায়গাগুলো, যে তুমি এই কম্বিনেশনটা দেখতে পাচ্ছ। এইটা সাধারণ লোক দেখতে পাবে না। যদি তুমি ট্রেনিং এ থাকো তাহলে এগুলো আরো বেশি বেশি চোখে পড়বে। আরো এরকম প্রচুর রয়েছে তো। ক্যারেক্টারাইজেশনের শেষ আছে, একটা দুটো ক্যারেক্টার, মানে কি এটা একটা গল্প। এইটাকেই আমরা জেনারেলি গল্প বলে থাকি। আমরা বলি না ছবির পেছনে একটা গল্প, এটা গল্প নয়। ক্যারেক্টার মানে যে সবসময় গল্প কেন হবে? ক্যারেক্টার মানে তো উপন্যাস হতে পারে, নাটক হতে পারে। আমি যদি গল্প মানে তুমি লিটারেরি বলো, ক্যারেক্টার মানে ড্রামা হতে পারে, কবিতা হতে পারে, নৃত্য, সবই তো হতে পারে। গল্পই শুধু কেন? কারণ মানুষ গল্প সবকিছুকেই গল্প বলে অ্যাকচুয়ালি। গল্প একটা বড় অর্থে মানুষ ব্যবহার করে। ফলে যে কোনো ধারণাকেও মানুষ ওটাকে গল্পই বলে দেয়। এই যে ইন্টারপ্রিটেশনটা আমি বলছি, এইটাকেই সাধারণ মানুষ কোট আনকোট গল্প বলে। কিন্তু এটা ঠিক গল্প সেই অর্থে নয়। এগুলো এক একটা ইন্টারপ্রিটেশন, এবং যত তুমি এই ইন্টারপ্রিটেশনের ওপেন জায়গাটা রাখতে পারবে, তত এই সময় দাঁড়িয়ে ছবিটাকে মানুষ অ্যাকসেপ্ট করতে পারবে। আবার ওই যে বললাম, কারা অ্যাকসেপ্ট করবে? সাধারণ মানুষ। যারা ফটোগ্রাফার তারা করবে না, মানে কোট আনকোট ফটোগ্রাফার, তাদের কাছে এটা ছবি নয়।
কারণ কেন ছবি নয়? কারণ ওই যে মানে দেখনদারি রূপ নেই হয়তো, ফলে তাদের কথা শুনো না, তুমি তোমার নিজের ছবিটা তোলো এবং বিশ্বাস করো সারা পৃথিবীতে মানুষ যারা ছবি ভালোবাসে তারা কিন্তু প্রত্যেকেই ছবি দেখতে চায় তোমার দর্শনটা, তোমার দৃষ্টিটা দেখবে বলে। তুমি যদি সাজিয়ে গুজিয়ে একটা অন্য কিছু তৈরি করো যেটা তোমার দৃষ্টির কোনো তাতে লক্ষণ পাওয়া যাচ্ছে না, তাহলে সে ছবি মানুষ বেশি দিন দেখবে না। হয়তো আকর্ষিত হবে চকচকে বলে, ভিড়ের মধ্যে যেমন একটা আয়না থেকে রিফ্লেক্ট করলে মানুষের চোখ ওদিকে চলে যায়, যাবে কিন্তু থাকবে কি ঘরে? থাকবে না, থাকবে এইখানে। ফলে এইটা ওই যে বললাম তুমি কয়েকজনের মাথায় নেচো না, দিস ইজ এ ভেরি গুড পিকচার টু থিঙ্ক অফ। হ্যাঁ, কিন্তু ওই বললাম আলো তো কেমন যেন কি এসে গেল তাতে, আলো তো এইরকমই ছিলই ওই রকম, হাউ ডাজ ইট ম্যাটার? তোমার কমিউনিকেশনটা সার্ভ হচ্ছে, দ্যাটস ইট, এবং হুইচ ইজ ভেরি গুড। কনোটেশনের এটা একটা খুব ভালো জায়গা, ভালো, ভেরি গুড ট্রাই টু কনোটেট। এরকম আরো বেশ কিছু ছবি দেখলাম যেগুলো খুব ভালো কনোটেশন হচ্ছে আর কি অ্যাকচুয়ালি। অনেক ছবি পড়েছে একবারে রিসেন্ট একটা দেখলাম, সেটা থেকে দেখলি অভিজিৎ দত্ত বলে ইনি তুলেছেন যে ছবিটা, এটাও ওই ক্যারেক্টারাইজেশনের জন্য বেশ ভালোই ভাবেই বলা যায়। খুব খুব কমন একটা বা একটা খুব সাধারণ ধারণা থেকে জায়গাটা উঠে আসছে যে নিচে ইট কাঠ বাঁধন এবং উপরে একটা পাখি, দুটো ক্যারেক্টার, তিনটে ক্যারেক্টার, পেছনের আকাশ, ভুলে গেলে হবে না। তো এবং ডেফিনেটলি সেটার এই যে ভ্যালুর ডিফারেন্সটা হুইচ ইজ গুড, এটা একে এবং এইটা এটা একটা ডাইমেনশনাল মানে 3D লাইন আছে এখানে যেটা পার্সপেক্টিভ লাইন। হ্যাঁ, আর এটা ডেফিনেটলি অনেক পেছনে আছে, ফলে এইখান থেকে এই যে জায়গাটা হচ্ছে এটা একটা পার্সপেক্টিভ, ফলে হুইচ ইজ এগেন এ গুড থিং। এবং তার সঙ্গে এই অ্যাডিশনটাও খুব ভালো, মানে জমিটা ডেপথটা খুব ভালো হ্যান্ডেলড, হুইচ ইজ গুড। হ্যাঁ, স্ট্রাকচারালি গুড, যেহেতু ডেপথটা ভালো হ্যান্ডেল হয়েছে, লাইনের ব্যবহার বেশ ভালো, ভ্যালুর ব্যবহার বেশ ঠিকঠাক, কিন্তু একটুখানি পুশড, মানে পুশড ইন দ্য সেন্স, এইটা বলার কারণ হচ্ছে কি, আমি কেন বলতে চাইছি যে কতটা ছবির জন্য প্রয়োজন। ধরা যাক এই যে কন্ট্রাস্টটা ছবিতে রয়েছে এটা যদি আরেকটু কমে যেত, তাহলে আরেকটা ছবি হতো। যেমন কোন মানে এই যে কন্ট্রাস্টটা আমাকে কি দিচ্ছে ছবির সঙ্গে, এখানে যেটা দিচ্ছে, এখানে সেটা হচ্ছে ওই নিচের পাওয়ারটা যেটা একটু পুশ হয়ে রয়েছে, এইটা তার নিজস্ব ইচ্ছা। আমি হলে হয়তো এতটা পুষে নিতাম না, আমি হয়তো আরেকটু হালকাতে অ্যাচিভ করার চেষ্টা করতাম, কিন্তু তিনি ভাবছেন যে এই মাত্রাটা আমাকে ওই বোল্ডনেসটা দেবে, ফলে দিস ইজ এ গুড ইমেজ হুইচ মাইট নট বি অ্যাকর্ডিং টু মাই টেস্ট, কারণ আমি এর আগেই ওইটা পেয়ে যাই। কিন্তু তার মানে এই নয় যে আমি বলতে পারি এটা হয়নি বা এর ওটা কমিয়ে দাও, এইটা আমার বলার কথা, এই জন্য আমি এইটা বললাম, এটা না বললেও চলে। এটা বিশেষ করে বললাম এই কারণেই যে আমি যদি অ্যাজ এ ফটোগ্রাফার চিন্তা করি, আমাকে যদি ছবিটা তুলতে বলা হতো বা যদি আমার মাথায় আসতো বা যদি আমিই তুলতাম, ধরা যাক, আমি হয়তো এই যে কন্ট্রাস্টটা আছে সেটাই যেতাম না, কারণ আমার মতে এর ছাড়াও ওই যে ভাবটা আসতে পারে আমি অতটা আমার লাগবে না, এটা আমার মত। সেই জন্যই আমার ছবি আলাদা, আপনার ছবি আলাদা, তার মানে কি আমারটা ভালো এটা খারাপ না, এইটাই বোঝার কথা। এবং আমি এই যে প্রথমে যে কথাটা বলছিলাম, টিচাররা যে ভুলটা করেন সেটা হচ্ছে এই জায়গায় এসে বলে না কন্ট্রাস্টটা বেশি হয়েছে ভাই কমাও তো একটু, এই ভুলটা টিচাররা করে বসে। আমারও কিন্তু মনে হচ্ছে কন্ট্রাস্ট একটু বেশি, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার বিকজ দ্যাট ইজ মাই ভিউ। আমি কন্ট্রাস্টটা কমাই, আমি যখন তুলবো আমি কমিয়ে তুলবো, তার মানে এই নয় যে আপনাকেও কমিয়ে ফেলতে হবে। আপনার যদি এমনকি মনে হয় যদি এর চেয়ে বেশিটাও আপনার প্রয়োজন, আপনি সেইখানে যাবেন, তাতে আমি বলবো দেখুন দাদা এটা একটু চিনি বেশি আছে, আমার একটু বেশি মিষ্টি লাগছে,
হতে পারে। অনেকে আছে যারা সেইটাই তাদের টেস্ট। ফলে টেস্টের কোনোদিন ভালো মন্দ বিচার করবেন না, ডিফারেন্সিয়েশনটা থাকবে, ডিফারেন্সিয়েশনটাকে অনার করবেন। এই যে আপনি ওই কন্ট্রাস্টে যেতে চাইছেন আর আমি চাইছি না, এইটাকে অনার করতে হবে, যে হ্যাঁ এই দুটো আলাদা, আমার দৃষ্টিভঙ্গি, আমার টেস্ট অফ এস্থেটিক্স আলাদা, আপনার টেস্ট অফ এস্থেটিক্স আলাদা। ফলে এইটা থাকবেই সবসময়। কিন্তু এই শিল্প শিক্ষা মানে হচ্ছে এইটাও একটা শিক্ষা যে আপনি যাতে এই দুটোকেই অ্যাকসেপ্ট করতে জানেন। আমাদের সমাজে এইটা হচ্ছে না বলেই এত সমস্যা। ডিসেন্টকে কেউ অ্যাকসেপ্ট করে না, যেন আমি যেটা বলছি সেইটাই মেনে নিতে হবে। দেয়ার আর ডিফারেন্ট ওয়েজ অফ লাইফ, দেয়ার আর ডিফারেন্ট ওয়েজ অফ ভিশন। ফলে আপনি একটা আপনার নিজের ভিশনে চলার যেমন স্বাধীনতা আপনার থাকবে, সঙ্গে সঙ্গে আপনাকে বুঝতে হবে তার মানে অন্যের ভিশনটাকে অ্যাকসেপ্ট করাটাও আপনাকে শিখতে হবে। তবে আপনি এই মাধ্যমটাকে ধরতে পারবেন, তা না হলে কিন্তু এটা ধরা যাবে না। প্রেজেন্টেশন হিসেবে ঠিকই আছে, খুব সুন্দর। এবং আশা করি যেটা আমরা বলছিলাম ওই যে কনোটেশন, সেই কনোটেশনটা কিভাবে বিল্ড হচ্ছে, তার মানে নিচের এই যে টেক্সচার, এই টেক্সচারটা বা এই যে গ্রাঞ্জি জায়গায় চলে যাওয়া, এইটা কিন্তু গ্রাঞ্জি ততটা নয়, কিন্তু হাই কন্ট্রাস্ট জায়গায় চলে যায়, এটাও কিন্তু তার কনোটেশনের একটা জায়গা। হ্যাঁ অভি বল। স্যার, এখন তো যত মত তত পথেরও হুম, মানে সেই জায়গাটাও আর থাকছে না। আমি বুঝতে পারলাম না, একবার বলো। না, বলছি মানে আমরা যেটা দেখে এসেছি, ওই যত মত তত পথেরও তো এখন আহ মানে সমালোচনা হচ্ছে। সুতরাং আপনি যেটা বলছেন সবার মতটাই গুরুত্ব দেওয়া, এখন আর কেউই সেটা গুরুত্ব দিতে চাইছে না। তার মতটাকেই এস্টাবলিশ করার জন্য সবাই। এটাতেই তো সমস্যা হবে। সেইটা জন্যেই তো এক একটা, কি বলবো, এটা যখনই তুমি এটা ঘটে তখন সেটাকে মৌলবাদ বলে। যখন তুমি এক মত চাপিয়ে দিতে চাইছো কোথাও, দ্যাট ইজ কল্ড মৌলবাদ। সেইটাতে শিল্পী যদি ঢুকে পড়ে তাহলে তার মৃত্যু ঘটবে। কারণ শিল্প, তার চারটে সূত্র, চারটে স্টেপ। প্রথম যেটা স্টেপ সেটা হচ্ছে ভেরিয়েশন। একটা সাদা দেওয়াল তুললে তুমি ছবি বলে স্বীকার করবে না। কেন করবে না? কারণ ভেরিয়েশন নেই। একটা সাদা ফ্রেম যদি আমি জমা দিই, কেউ সেটাকে আঁকা বলে স্বীকার করবে না। কেন করবে না? যতক্ষণ না তুমি একটা লাইনটা, তার মানে কি তুমি একটা ভেরিয়েশন তৈরি করলে। এই যে ভেরিয়েশন ইজ দ্য রুট অফ আর্ট। যখন ভেরিয়েশন তৈরি হবে তাতে রিদম আসবে, সেই রিদম এলে তবে তাতে মোশনাল, নাহলে কি করে হবে? ফলে ভেরিয়েশন হচ্ছে একবারে প্রথম স্টেপে দাঁড়িয়ে আছে। তুমি যদি সেইটাকেই অস্বীকার করে বলো যে এইটাই পথ অন্যটা নয়, তাহলে তো তুমি শিল্পের প্রথম ধাপটাকে অস্বীকার করে ফেললে। কি করে হবে? কি করে? কিছুতেই হয় না, কিছুতেই হয় না। মানে যে এই কথা বলবে, যে যখনই জানবে ডিরেক্টিভ কথা বলছে, জানবে যে সে শিল্প চর্চা করে না ঠিক মতো। এইটাকে একটা মানে আমার মতে একটা মূল সূত্র হিসেবে মনে রাখা উচিত। যখনই তুমি কোথাও কোনো কোনো কংগ্রেস, কোনো কোনো জটলায় তুমি সময়তে বা গ্রুপে বা দলে গিয়ে যদি দেখো যে এইখানে কেউ একজন কোনো সিস্টেম এক নায়ক বা এক ডিরেকশনাল কথা বলছে, তাহলে সেটা আর যা কিছু হতে পারে, শিল্প হবে না। এই সময় দাঁড়িয়ে অন্তত এটা বুঝতে হবে, শিল্প মানে এটা একটা ওপেননেস আছে, বাউন্ডারি লেসনেস আছে, মাল্টিপল ইন্টারপ্রিটেশনস আছে, অ্যাডাপ্টেশনস আছে। এবং সেইটা স্বীকার করেছি বলেই তো আমি শিল্পে আসছি, যেটা আমার জীবনের ক্ষেত্রে নাই। আমাকে, আমি যেভাবে জীবন অ্যাডাপ্ট করতে চাই সেইভাবে আমাকে করতে দেওয়া হবে না। করা, কারণ আই এম বাউন্ড বাই ভেরিয়াস রুলস হুইচ আই ডিড নট অ্যাকচুয়ালি এগ্রি টু। আমার কাছে সোজা হিসেবে এটা, কিন্তু আমাকে বাধ্য করা হয়েছে এগ্রি করতে। এই নিয়ে প্রশ্ন উঠতে পারে যে সেটা এত ভালোর জন্য, এই ভালোটা কে ঠিক করে দেবে আমার ভালো? রাষ্ট্র? বা কোনো মরালিটি, কোনো ঈশ্বর? এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তবে তুমি শিল্পী মানে কিন্তু শুধু ছবি তোলা নয় গো, শিল্পী একটা চিন্তার দ্যোতক।
শিল্পী মানে হচ্ছে সে একটা ওপেন মাইন্ডেড পার্সন, তবেই তো সে শিল্পী। না হলে শুধু কি ওই জন্য বারবার বলছি না, রূপে হবে না। তুমি যদি খালি স্ট্রাকচারাল 1/3 রুল শিখে যাও তাহলে তো হবে না রে বাবা। কারণ 1/3 রুলের মধ্যে শিল্প নেই, আছে 1/3 এর ভাবের মধ্যে। তো তোমার সেই ভাবটাতে তুমি যদি যেতে চাও, তোমাকে ওপেন হতে হবে, তোমাকে ভাব নিতে শিখতে হবে। তবে তো তুমি ভাব নেওয়া মানে কি, তুমি একটা নতুন ভাবকে অ্যাকসেপ্ট করছো, তাতে তো তোমার আনন্দ পাওয়ার কথা। আমি জানি না মানুষ এরম করে কেন। মানুষের মধ্যে বহু দ্বিচারিতা আছে। যেমন মানুষ নিচে কিন্তু কখনোই মনোটনি পছন্দ করে না, এটা তার ইনহেরেন্ট নেচার, যে সে সবসময় ডাইভার্সিটি চায়, ভেরিয়েশন চায়। 4 দিন ঘরে থাকলে তার মনে হয় একদিন বাজারে ঘুরে আসি বা বেরিয়ে আসি। হ্যাঁ, আজকে লাল জামা পরলে কালকে নীল জামা পরতে চায়, আজকে মাছ খেলে কালকে মাংস খেতে চায়। তার নিজের মধ্যে অ্যাজ এ ন্যাচারাল কোয়ালিটি এই ভেরিয়েশনটা আছে। অথচ সে অন্য একটা ভেরিয়েশন যখন তার সিস্টেমের বাইরে যায় তখন সেটাকে অ্যাকসেপ্ট করে না। এটার অন্য প্রবণতা আছে, এটা সমাজতাত্ত্বিকরা আরো ভালোভাবে ব্যাখ্যা করবেন কেন হয় এই ধরনের মানুষের আচরণ। বাট শিল্পের ক্ষেত্রে কিন্তু এই জন্যই সবাই শিল্পী নয়, কারণ সে তার এই এই ডিরেকশনাল মানে অ্যাপ্রোচটা ছাড়তে না পারলে সে শিল্পী হতে পারবে না। সে করে যাবে, ছবি তুলে যাবে প্রচুর, কিন্তু সে ছবি কোনো নতুন দর্শন বা কথা বলতে পারবে না, বিকজ হি অর শি ডাজন্ট হ্যাভ দ্যাট ভয়েস ইনসাইড হিম। তাহলে সে কি করে বলবে, তাই না? ফলে তুমি নিজেকে, তোমাকে সেই জায়গায় আসতে হবে এবং এটা রেওয়াজ করতে করতেই হবে। এবং প্রথম দিনে তো কেউ পড়বে না এসে যে আয় তো আমি বা শিল্পী মনোভাব আমার রেডি, এবার ফটো তুলবো, তা তো হবে না। ফলে তোমাকে এই মাধ্যম চর্চার মধ্যে দিয়েই সেই উন্নত মানসিকতায় পৌঁছতে হবে, যেখানে তুমি বুঝতে পারবে হাউ থিংস ওয়ার্ক। ফলে এই এক্সপ্লোরেশনটাই মানুষ করতে চাইছে ছবির মাধ্যমে এবং অন্যান্য সমস্ত শিল্পের মাধ্যমে। দ্যাট ইজ দ্য জার্নি, যে তুমি আরো কিছু জীবনের মানে খুঁজে পাবে। ইউ ইউ উইল নো হাউ টু লিভ বেটার, ইউ উইল নো হাউ টু হেল্প পিপল টু লিভ বেটার। দ্যাটস হোয়াট ইট ইজ। এর বাইরে আর কি আছে? এর বাইরে আর কোনো বৃহৎ উদ্দেশ্য আমি আছে বলে তো জানি না। আমার মনে হয় যায়ও না, থাকা আর কি আছে, এই তো। এবং সেটা সময়ের গণ্ডি পেরিয়ে যেতে যুগে যুগে এভাবে মানুষকে হেল্প করে যেতে পারে। একটা আর্ট করে তো। আজও আমরা যা পড়ি, যা দেখি, সবই আর্ট। অ্যাকচুয়ালি ন্যাচারাল আর্ট গুলোকে আমরা আর্ট বলে স্বীকার করি না, কারণ আমরা তো বুঝি শিল্প হচ্ছে তাই যে মানুষ তৈরি করে। হ্যাঁ, ফলে এইখানের কোনোটাই কিন্তু মানুষ তৈরি করেনি, তাই না? ওই আকাশটা ওরকম ছিল, ওই পাখিটা ওই রকমই ছিল, উড়ছিল। ওই ওই তুমি বলতে পারো হ্যাঁ ওই পিলারটা তো মানুষ বানিয়েছে, কিন্তু এই যে দৃশ্যটা তো মানুষ কেউ তৈরি করে দেয়নি, হচ্ছিলই। আবার একটা মানুষই কিন্তু এই দৃশ্যটা বেছে নিয়েছে দেখানোর জন্য। ফলে আমার মনে হয় ওই জন্য ফটোগ্রাফিতে একই সঙ্গে তোমার কিছুই করার নেই, আবার বহু কিছু করার আছে। এই জন্য আমার এই মাধ্যমটাকে এত ডাইনামিক মনে হয়, যে এখানে দেখো ছবি তুলতে শেখাই, ভ্যালু কন্ট্রোল করতে শেখাই, এগুলো তো পরের কথা। আগে তো হচ্ছে সেই মনটা, সেই মনটা যখন তৈরি হয় তখন বাকি সব সোজা হয়ে যায়, বাকি সব সোজা হয়ে পড়ে। ফলে ওইটাই আমাদের ইচ্ছে। এবং আমার মনে হয় মনটা কি করে তৈরি করা যায়, ওই যে যেমন আহ আমাদের ধার্মিক জায়গায় বলে যে তুমি জপ করো, বারবার একটা নাম জপ করে যাও। কি বলে, তুমি সকাল সন্ধ্যে উঠে পুজো করো, ভক্তি আসবে। পুজোটা আর কিছুই নয়, পুজোটা হচ্ছে তোমাকে একটা অ্যাক্টিভিটি দেওয়া হচ্ছে যাতে তোমার মনটা ওইদিকে থাকে। এই তুমি ফুল তুলছো, মালা গাঁচ্ছো, এ করছো, আরে ফুল তুলে মালা না গেঁথে দিলে কি হয় না? কিন্তু এই যে অ্যাক্টিভিটিতে তোমায় জুড়ে দেওয়া হলো, তাহলে সেই অ্যাক্টিভিটিটার সময়টায় তুমি ওইদিকেই মন থাকবে তোমার। এবং এইটার জন্য অ্যাক্টিভিটি দেখবে খুঁটি নাটি টিটি পুটি সব করা হয়েছে, এই 5টা লাগবে, ওই 10টা লাগবে, ওই 15টা লাগবে, অমুকটা দিতে হবে, এটাকে এই মানে এই যে এত নিটিভিটিস কেন? বিকজ দে ওয়ান্ট ইউ টু কিপ বিজি দেয়ার। তাহলে আমিও যদি বলি তোমাকে এইরকম কাজ, দেখো ফটোগ্রাফি করতে গেলে 5টা তুলসী লাগবে, 10টা বেলপাতা লাগবে, তাতেও কিন্তু ফটোগ্রাফি শেখা যাবে। কারণ তুমি 5টা তুলসী 10টা বেলপাতা যখন তুলতে যাবে, কিন্তু ফটোগ্রাফির জন্যই যাচ্ছ, ফলে উইল থিঙ্ক অফ ফটোগ্রাফি দেয়ার অ্যাজ ওয়েল। কারেক্ট? তো এইরকম ব্যাপারটা আর কি। ফলে ওইটাকে আমরা রেওয়াজ বলি।
যে তুমি যখন দেখছো, যতক্ষণ দেখছো, তার মধ্যে মধ্যে তুমি এটা অভ্যাস করো সেই ছবির এলিমেন্টাল স্ট্রাকচারটা বোঝার, তার ভ্যালু ডিস্ট্রিবিউশন, তার লাইন্স বোঝার চেষ্টা করো। পাশাপাশি দেখো যে কোন কোন ক্যারেক্টার গুলো প্রমিনেন্ট এই সিনে, এবং তোমার ক্যারেক্টার চয়েস কোনগুলো, তুমি এখানে কোন কোন ক্যারেক্টার গুলোকে দিয়ে ভাবছো যে এরা পাশাপাশি এলে একটা বেশ ভালো সিনেমা হয়ে যাবে। ধরো এই যে সিনেম্যাটিক, সিনেম্যাটিক কথাটার অনেক অর্থ আছে, যে সিনেম্যাটিক ব্যাপারটা কি, মানে ইজ দের এনি ডিফারেন্স বিটুইন ড্রামাটিক অ্যান্ড সিনেম্যাটিক? প্রশ্ন উঠবে, এগুলো আলোচনার বিষয়। তবে তো বোঝা যাবে। আমরা খুব চটচট করে না, মানে এখনকার লোকে খুব চটচট করে শিল্পী হয়ে যায় আর কি, এখন সবই খুব চট করে হয়ে যায়। মানে এটা হচ্ছে খুব সমস্যা, যে দুদিনের মধ্যে সবাই একটা কিছু হয়ে যাচ্ছে, কেউ ডাক্তার হয়ে যাচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে, হ্যাঁ, কেউ মন্ত্রী হয়ে যাচ্ছে, কেউ শিল্পী হয়ে যাচ্ছে, হ্যাঁ, কেউ আবার জ্ঞানীও হয়ে যাচ্ছে, কেউ শ্রমিক হয়ে যাচ্ছে, সবই টপ টপ করে হয়ে যাচ্ছে এখন। মানে যা তার সেদ্ধ হতে একটা প্রপার তো টাইম লাগে, একটা জিনিস রান্না করতে গেলে যেমন সেদ্ধ হতে টাইম লাগে, তেমনি একটা জ্ঞানের মধ্যেও এটা সেদ্ধ হতে টাইম লাগে, আমরা সেই টাইমটা দিচ্ছি না। ফলে টপ টপ করে মানুষ যে হয়ে যাচ্ছে জিনিসটা, তাতে এইগুলোতে ইন্টিগ্রিটিটা কমে যাচ্ছে। আর ইন্টিগ্রিটি কমে গেলে কি হয়, তুমি কখনোই সাবজেক্টের গভীরে আর যেতে পারো না। এবং সেটাই হচ্ছে এখন, কোনো বিষয়েই গভীরতা দেখবে সবারই খুব কম, কারণ লোকে গভীরতায় যাওয়াই পছন্দ করছে না, মানুষের হাতে অত টাইম নেই। অথচ তারা চায় এটা আমি করি। এটা কি সম্ভব নাকি? তুমি যদি বলো যে দাদা আমি গ্রিক ভাষায় কথা বলতে চাই, তুমি আমাকে একটু 3 দিনে গ্রিক শিখিয়ে দেবে, আমি কি, কে পারবে, কি করে পারবে? আমি জানি না কি করে পারা যায়। তবে আমি আহ এরকম কিছু অ্যাডও ফেসবুকে দেখতে পাই। একজন তো দারুণ অ্যাড দিয়েছিল, সে তো এইরকম কত টাকা 499 বা সামথিং 99 এরকম টাকায় 3 দিন বা 7 দিনেই প্রফেশনাল ফটোগ্রাফার করে দিচ্ছিল। এবং তাতে লেখা আছে যে ইউ ডু নট নিড ক্যামেরা। আমি পড়ে খুব আনন্দ নিতাম, বাহ এই তো ঠিক কথা বলছে। তারপরে লিখলো ইউ ডু নট নিড স্কিল, আমি একটু মাথা চুলকালাম, আচ্ছা। তারপরে লিখলো ইউ ডু নট নিড ক্রিয়েটিভিটি, হলো আচ্ছা, তাহলে কি লাগবে, মানে কি করে হবে? ওকে 499 টাকা দিলেই ও সামহাও ওর কাছে কিছু আছে হয়তো, যেটা দিয়ে আমায় 7 দিনে প্রফেশনাল ফটোগ্রাফার করে দেবে। আমার ক্যামেরা স্কিল, ক্রিয়েটিভিটি কিছুই লাগবে না, মানে বোধই লাগবে না। মানে এখানে কোন একটা ফর্মুলা আছে ওর। এই যে একটা প্রবণতা, মানুষ মার্কেটিং শিখিয়ে দেবে 4 দিনে, ও সবই দেখি এখন 2 দিনে শিখিয়ে দেবে, সামথিং 99 থেকে শুরু করে সামথিং আর কি। এই যে প্রবণতাটা, এইটা শিক্ষা সর্বনাশ করে। কোনো কিছুই ওরকম ভাবে শেখা যায় না যদি তুমি একটা ঠিকঠাক জিনিস শিখতে চাও। ফটোগ্রাফি বা শিল্প তো নয়, এটা দীর্ঘ চর্চার বিষয়। ফলে এইটাই আমাদেরও পদ্ধতি, তাই টুকটুক টুকটুক করে এগোনো। আজকে যে আইডিয়াটা মোটামুটি আমি বললাম, সেটা হচ্ছে ক্যারেক্টারাইজেশন, বা একটা এলিমেন্ট থেকে কি করে ক্যারেক্টার তৈরি হয়, হ্যাঁ, এবং সেই ক্যারেক্টার গুলো ধীরে ধীরে কিভাবে কনোটেশনে নিজেদের অবদানটা রাখে। এবং এটা ওই ক্যারেক্টার নিয়ে শুরু করলাম, ভিজুয়াল ক্যারেক্টার নিয়ে কথা বলা। আগামী দিনে বহু কিছু হবে ভিজুয়াল ক্যারেক্টার নিয়ে, আপাতত আমরা এটাতেই আছি পুরো। বাকি মতামত শুনি সবার। একটা জিনিস বলি দাদা, হুম। আহ, একটা সমস্যা হয় আমার, সেটা হচ্ছে মানে এই যে মানে এই যে যখন তুমি লাইন, ভ্যালু, স্পেস, কালার এসব বিষয় নিয়ে যখন তুমি বিষয়গুলো বলো, এক একটা স্টেপ বাই স্টেপ ভাঙতে ভাঙতে যখন তুমি বলো, তখন খুব সুন্দরভাবে বিষয়টা মানে একদম ভেতর থেকেই আমি বুঝতে পারি, বা এবং ওটাকে ফিলও করতে পারি। কিন্তু তার পরে যখন ছবির ওপর, মানে যখন আমি একা একা দেখছি বা অন্য অন্য কোনো ছবি ওপরে ওটাকে ফেলবার চেষ্টা করছে ওই ভাবনাটাকে, তখন না সব তাল গোল পাকিয়ে কেমন যেন একটা মানে অদ্ভুত এটা হয়ে আমারও যায়। হয়, এটাই তো রেওয়াজের কথা রে ভাই। একদিনে কি করে হবে, তো বারবার বারবার করতে করতে হবে, তো দেখতে হবে তো সেটা। হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি রেওয়াজের ফসল তো। ফলে কিভাবে হবে তাহলে, ওই ভেঙে নিতে হবে। কারণ একবারে তো পুরো স্ট্রাকচারটা দেখা যাবে না এখনই। যেমন একটা গান, কেউ যদি প্রথম শিক্ষার্থী হয়, সঙ্গীত শিক্ষার্থী,
সে হয়তো গানটা স্বরলিপি দেখতে পাচ্ছে, চিনতে পারছে, বুঝতে পারছে, কিন্তু গাইতে পারছে না। কারণ তার গলাটা এখনো সা রে গা মাতে বসেনি। যবে বসবে তবে তো সে গানটা গাইতে পারবে। ফলে কেউ গানটা যখন স্বরলিপি গিয়ে দিচ্ছে, সে তো কিন্তু বুঝছে, আচ্ছা আচ্ছা এইখান থেকে সা থেকে পা, আচ্ছা এটা ভৈরবীর সুরে হলো। কিন্তু সে নিজে প্রডিউস করতে পারছে না, কারণ হচ্ছে সে তার গলাগুলো এখনো ওখানে বসেনি। আমার দৃষ্টি তার মানে এখনো এলিমেন্টে বসেনি। ফলে আমাকে এক একটা এলিমেন্ট নিয়ে চর্চা করতে হবে। মানে আমি লাইন নিয়ে কিছুদিন দেখলাম, আই এম ট্রাইং টু ফাইন্ড দ্য লাইন, ট্রাইং টু ফাইন্ড দ্য সিঙ্গেল, চর্চা হলো। তার যেটা আমরা করে চলেছি, আমরা তো এই চর্চাটাই, এই পুরো বৈঠকি বলো, আপগ্রেড বলো, কুইক কোর্স, ওয়ার্কশপ, খেয়াল করে দেখবে প্রত্যেকটারই কিন্তু একটা স্পাইন লাইন আছে, একটা মূল চিন্তা আছে, যে আমরা এতদিন ধরে এলিমেন্টাল স্ট্রাকচার নিয়ে মাথা ঘামাচ্ছি। তার মানেটা কি? আমরা দেখতে শিখতে চাইছি, আমি কি লাইনগুলো দেখতে পাচ্ছি, আমি কি রং দেখতে পাচ্ছি। যে যখন আমরা প্রথম রেওয়াজ করছি, লাইনের রেওয়াজ করছিলাম, যখন কি করছিলাম, আমরা কিন্তু কিছুই খুঁজিনি। আমরা দেখেছি এই তো এখানে 5টা লাইন আইডেন্টিফাই করতে পেরেছি, চলো একটা ছবি তুলে রাখি, রেওয়াজ তো। তারপরে এই একটা স্পেস ডিভিশন আইডেন্টিফাই করতে পেরেছি, এই একটা ভ্যালু ডিস্ট্রিবিউশন আইডেন্টিফাই করেছি, ছবি তুলেছি। এই জায়গাটা যদি হয়েছে কি? এইটা প্রথম প্রশ্ন। দাদা মানে আমি যে জিনিসটা বলতে চাইছি, মানে ধরো আমি যখন অন্য কোনো ছবি নিয়ে ওটাকে ভাবছি, বা অন্য কোনো ছবির বিষয়, মানে অন্য কোনো ছবির ভেতরে কোথায় লাইন, কোথায় স্পেস, কোথায় কালার, কোথায় যে যা যা এলিমেন্ট গুলো আমি খোঁজার চেষ্টা করছি ওই ছবির মধ্যে যা যা আছে, ওগুলোকে তাও আমি পাচ্ছি। এবার যখন আমি আমার মানে আমি যখন ছবি তুলতে বেরোচ্ছি, তখন যখন আমি যখন একদম মানে কিচ্ছু ভেবে না ভেবে যখন বেরিয়েছি, আজকে নিয়ে বেরোলাম ক্যামেরা, যা হয় তাই তুলবো, তখন দেখি মানে এক একটা ছবির মধ্যে কিছু কিছু জিনিস মানে অটোমেটিক্যালি আমি পেয়ে যাই। এইটা এই জিনিসটা কি মানে কি কি মানে কি কেন হচ্ছে? কারণ হচ্ছে তো ছবি তোলার প্রবণতা বেশি, রেওয়াজ করার প্রবণতা নেই। এটা সবারই আছে, সবাই চায় গান গাইবো, রেওয়াজ করবো না। ফলে আমি যদি ছড়াগুলি ছুঁড়ি, একটা দুটো পাখি তো মরেই যাবে। হচ্ছে? কিন্তু আমাকে যখন একটা সিঙ্গেল গুলি দিয়ে বলা হবে একটা পাখিকে মারো, আমি আর লাগাতে পারবো না, আমার তো রেওয়াজ। এটা ফলে আমরা কিন্তু ঠিক সবাই রেওয়াজ কেউ করি না। আমরা ছবি তুলতে আমরা চাই যে আমার প্রতিটা ছবি আহামরি এত সুন্দর হোক যে লোকে আহা উহু করে যাক, এইটা আমরা সবাই চাই। কিন্তু রেওয়াজটা আমরা কেউ করি না। মানে তো এখন তো সবাই তো মুশকিলটা ওইখানে না, আমি যেটা খুব মানে স্বাভাবিক এবং স্পষ্ট রিজন, যেটা হচ্ছে আমরা কিন্তু না জেনে একটা মাধ্যম খুঁজে নিয়েছি, এই মাধ্যমে ছড়াগুলির মতন বন্দুক ছুঁড়লে 2-4টে পাখি মরবেই, এবং উই আর হ্যাপি উইথ দ্যাট। সেই জন্যে আমরা আর বেশি দেখতে পাই না। এর বাইরে যেতে গেলে আমাকে ওই একটা একটা সুতো নিয়ে বুঝতে হবে, যে আমরা শাড়িটা দেখছি, সেই শাড়িটা যে বুনেছে, যদি কেউ হাতে বোনে, সে কিন্তু একটা একটা সুতো করেই বুনেছে। এই একটা একটা সুতো এরকম আড়ে লাগিয়েছে, টানায় লাগিয়েছে, একটা একটা সুতো পড়ে নে বুনেছে। হি নোজ ইট বাই থ্রেড। উই ডু নট নো আওয়ার ফটোগ্রাফ সেন্টিমিটার বাই সেন্টিমিটার। অনেক সময় লোকে বলে, ও আচ্ছা ওইটা ওখানে চলে এসছে, আমি তো দেখিনি। ফলে আমাদের সঙ্গে আমাদের ছবির প্রেম ওয়ান নাইট স্ট্যান্ডের মতন, এই দিয়ে ভালো ছবি হয় না। আনন্দ হয়, আনন্দ তো সবই, কিন্তু সম্পর্ক দাঁড়ালে, আর সম্পর্ক না দাঁড়ালে গভীরতায় যাওয়া যায় না। এটা হচ্ছে চয়েস। কারণ আমি তো ওই যে বললাম, শিল্প স্বাধীন জায়গা, আমি কাউকে বলতে পারি না ভাই তোমাকে ডুব দিয়ে মুক্ত তুলে আনতেই হবে। সে যদি ভাবে যে আমি একটুখানি সমুদ্রের ধারে একটুখানি পা ভেজাবো, দিয়ে বলবো এই আমি সমুদ্রে না স্নান করে এসেছি, ওকে, কি করতে পারি আমি? প্রবলেম ইজ এইটা, যে আমরা রেওয়াজটা ততটা করছি না, ফলে গুলিয়ে তো যাবেই। তুই হঠাৎ করে বাংলা কালকে শিখলি, আজকে ভাবছিস কবিতা লিখবো, তো যেই কবিতা লিখতে যাবে, অথচ তুই কিন্তু রবীন্দ্রনাথ পড়েছিস, তুই ভাস্কর চক্রবর্তী পড়েছিস, তুই যখন লিখতে যাবি সব একসঙ্গে গুলিয়ে যাবে, কারণ আমি রেওয়াজ করিনি। আর রেওয়াজটা একটা দীর্ঘ অভ্যাস, যে সময়টা আমাদের নেই, অথচ তবু আমরা রেওয়াজ করছি না। আমি জানি না কিভাবে এমফাসিস করবো। বাবারও বলেছি, রেওয়াজ মানে কিন্তু ক্যামেরা দিয়ে তোলা নয়, দেখা। সেইটাই তো আমরা করি না। না, এইটাই আমার একটা
একটা জিনিস আমার বিয়ে ছিল বলার ছিল, সেটা হচ্ছে যে এমন সময় মানে এটা আমার মানে বেশি হয়, সেটা হচ্ছে যে যখন মানে আমি ভাবছি আমি আজকে নিয়ে ক্যামেরা নিয়ে বেরোবো, ছবি তুলবো, হুম। কিন্তু আমি পার্টিকুলার মানে আমার মানে এটা কি আমার হয় যে আমি পার্টিকুলার এক ধরনের ছবি আমি শুধু পাই, মানে আমার তুলতে ভালো লাগে, এবং ওই ধরনের মানে আমি যদি মানে আমার যদি চোখে না পড়ে আমি কিন্তু ক্যামেরা বাড়ি করি না, ছবিও তুলি না। এমন মানে হরেক দিন হয়েছে যে আমি ক্যামেরা ফিরিয়ে নিয়ে চলে এসেছি, একটা ছবিও আমি নিইনি, তার মানে এমনও তো হয়েছে। সেই মানে হলো, এই তুই ছবি জিনিসগুলো তুলছিস, কেন হয় মানে এই বলবো মানে বারবারই তো ছবি তোলার কথা হচ্ছে। আমি তো ছবি তোলার কথা বলছি না ভাই, আমি রেওয়াজ করার কথা বলছি। ছবি তুলতে গেলে আগে তো তুই যেটা বলছিস সেটা হচ্ছে মঞ্চে নাচার সময় আমি নাম, আমার মনের মতো মঞ্চ না পেলে আমার নাচ আসে না, ঠিক কথা। আমি তো সেসব বলছি না, আমি বলছি তুই কি ধাদির নিন্দা করে রেওয়াজটা করছিস? রেওয়াজের সময়ও কি তুই চিন্তা করবি যে আমার যদি মনে না লাগে আমি ক্যামেরা বাড়ি করব না? পারফরমেন্স অ্যান্ড রেওয়াজ দুটো ডিফারেন্ট। ছবি তোলা ইজ এ পারফরমেন্স, তার কোনো নিয়ম নেই, নীতি নেই, কিছু নেই। সেটা হচ্ছে জাস্ট ভেসে যাওয়া, আমি কি করছি আমি জানি না। এইটা যেমন একটা লক্ষ্যে আমি বারবার যেটা বলি যে একটা গানের সঙ্গে গিটার বাজাচ্ছে, সে কি দেখছে যে আমি এইখানে হাত ধরছি না, ওইরম ধরছি না, সি বাজাচ্ছি না, ডি বাজাচ্ছি না, জি আসছে? সে তুই গাইলি আর সে সুন্দর বাজিয়ে দিল, এটা কখন হলো? মনে করে দেখ, তার জীবনে কিন্তু একটা অসংখ্য সময় আছে সে খালি এই হাত ধরাতেই বারবার করে এই হাতটাই ধরে গেছে। আমরা কি সেটা করেছি? আমরা কি করেছি যে আমি একটা 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 ধরে ধরে ভ্যালুর 256টা ভ্যালু আলাদা আলাদা করে রেওয়াজ করেছি? আমি চিনি 256টা ভ্যালু, আগে এইটাই কেউ বলি, আমায় দেখলে আমি বলতে পারবো এটা 224 হবে, তাহলে আমি কি শিখেছি? ফলে আমরা বারবার বোঝ, আমি ছবি তুলতে যাই যখন, আই অ্যাম নট ট্রেন, ফলে কখনো হবে কখনো হবে না, কখন কি হবে কিছুই প্রেডিক্ট করা যায় না। আর ট্রেনিং মানে হচ্ছে ওই রেওয়াজ, যেখানে আমি ছবি তুলতে যাচ্ছি না আমার কি পছন্দ কি অপছন্দ, ভালো ছবি হলো কিনা খারাপ, কোথায় এলাম, এসব বিচার্যই নয়। বিচার্য হচ্ছে তুমি ভাই দিনে 60টা করে লাইনের ছবি তুলবে, তুই 6 মাস ফলো কর, তারপরে আমায় এসে বল ভুলিয়ে যাচ্ছে। 6 মাস আগামী দিনে 60টা করে লাইনের ছবি তুলতে হবে, হয়ে গেল, কেউ আর তুলবে না, সব এখান থেকে কেটে পড়বে, তাহলে হয়ে গেছে তো শেষ। তা এখন তুই যদি গান শিখতে যাস, তুই যদি নতুন একটা যন্ত্র নিয়ে যাস, তোকে সে এটাই বলবে দিনে 6 ঘন্টা করে ওই যন্ত্রে খালি সারেগামা 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 বাজিয়ে যাও। আর আমিও সেইটা বলছি, দিনে 6 ঘন্টা করে লাইন দেখতে হবে, একটা করে ছবি তুলে রাখতে হবে। একটা লোক সবাই চায় ফটোগ্রাফার হবে, কিন্তু খাটতে কেউ রাজি নেই। দ্যাট ইজ দ্য প্রবলেম। আমরা সবাই জানি, কারণ ফটোগ্রাফি সবাই বুঝে নিয়েছে এইখানে বোধহয় গায়ে হাওয়া লাগিয়ে শিল্পী হওয়া যায়। আঁকতে তো পারবো না দাদা, হাতে প্র্যাকটিস দরকার। ও গাইতে তো পারবো না, গলার প্র্যাকটিস দরকার। আর এইটায় চোখের প্র্যাকটিস দরকার নেই, ক্যামেরাটা সব করে দেবে আমার। আমি বেরোবো আর আর কালকে ছবি তুলে দেবো, কারণ আমার কাছে একটা লাখ টাকার ক্যামেরা আছে। বেশ, আহ মোটামুটি আজকে এই পর্যন্তই আমার মনে হয় রাখি আমরা। বাকি এনিথিং আর্জেন্ট ইউ ওয়ান্ট টু আস্ক বিফোর উই এন্ড? হ্যাঁ, 2-3 দিনতে হ্যাঁ, ছবি দেখার চর্চা প্রচুর লাগবে ভাই। এটা তো রেওয়াজেরই ব্যাপার, যত রেওয়াজ মানে জীবনটাকে ছবির মধ্যে না আনতে পারলে, আমি যেটাকে ছবি যাপন বলি, ছবি যাপন না করতে পারলে কিন্তু ফটোগ্রাফার হওয়া যায় না। মানে তুমি একদিন বেরোবে ক্যামেরা কাঁধে করে আর দুটো বাঘ শিকার করে আনবে, তাই কি হয়? তোমাকে জঙ্গলে থাকা অভ্যেস করতে হবে যদি তুমি শিকারী হতে চাও, তাহলে ইউ মাস্ট বি ইন জঙ্গল। তুমি একদিন হাতির পিঠে চড়ে রাজার মতন শিকারী হতে যাবে, তা কি আর হয়? এই, ঠিক আছে, আজকের জন্য এইখানেই শুভরাত্রি তাহলে। শুভরাত্রি দাদা, দেখা হচ্ছে। দেখা হচ্ছে।